আয়ান, আমার আব্বু তোমাকে মেনে নেবে না, আর বিশেষ করে আমার ভাবি। কেন মেনে নিবে না? তুমি আমার অনেক ছোট, আমি তোমার 3 বছরের বড়। ক্লাসমেট হলেও তো আমাদের বিয়েতে রাজি হইতো কিনা সন্দেহ। ছোট বড়র জন্য কি একে অপরের সাথে থাকা যায় না নাকি? তুমি বুঝতে পারছো না। আর আমার বিয়ে ঠিক করছে নাকি রাতুল ভাইয়ের সাথে। কি? বিয়ে ঠিক করছে মানে? হুম, আগামীকাল বলল। আমি শুনে তো অনেক অবাক হয়ে গেছি। ভাবির ভয়ে কিছু বলতে পারি নাই। এই তোমার ভাবিকে এত ভয় কেন পাও আমি বুঝতে পারি না। ভাবিকে ভয় কেন পায়? গ্রামে খোঁজ নিয়ে দেখো আমার ভাবি কি। আর গ্রামের সবার পছন্দের চেয়ারম্যান আমার ভাবি। তার কথাই সবাই মানে। উনি রেগে গেলে খুন করে ফেলবে। আব্বু আম্মুকে পাঠাবো নাকি? মানবে না, বোঝার চেষ্টা করো। ধ্যাত, বারবার বলো মানবে না, তাহলে 1 বছর প্রেম কেন করলে আমার সাথে? আমি কি প্রেমে পড়তে চাইছি? তুমিই তো বাধ্য করছো। মেয়েদের পটানোর জন্য তো আপনি গুরু। মানে কি, আমাকে লুচ্চা বলতে চাচ্ছ নাকি? এই ঝগড়ার দিকে যাবেন না, মেজাজ কিন্তু খারাপ এমনিতেই। আচ্ছা, আমি তোমার বাসায় যাব, তোমার ভাবিকে পটিয়ে নিব, কি বলো? তুমি আমাদের বাসায় কি পরিচয়ে যাবে? তোমার ফ্রেন্ড হয়ে ঘুরতে যাব। মাথা খারাপ নাকি? আমার কোনো ছেলে ফ্রেন্ড আছে? আর আমার ছেলে ফ্রেন্ড আসলে জানলে তো আমাকে মেরে এখান থেকে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? ওয়েট, আয়ান ভাবতে লাগলো। অনেকক্ষণ ভেবে বলে ওঠে, আইডিয়া পাইছি। তোমার ভাবির বডিগার্ড খুঁজছে না? আমি তোমার ভাবির বডিগার্ড হয়ে যাব। বডিগার্ড তুমি? আমার বিয়ের আগে বিধবা হওয়ার ইচ্ছে নেই। আমাদের ফ্যামিলিতে অনেক শত্রু আছে। আমার নিজের চাচা মেন শত্রু। কয়টা বডিগার্ড কি উধাও করে দিয়েছে। আমি ওইটা দেখে নিব, ওকে যাও। তোমার ভাই আসবে নিতে, আর যখন আসে আমাকে একটা টেক্সট করো, বাকিটা আমি দেখে নিব। তিয়া আয়নকে জড়িয়ে ধরতে চাইলে আয়ন বড় বড় করে তাকিয়ে বলল, কি ব্যাপার? 1 বছরে 10 বার মনে হয় একটু হাত ধরতে দিয়েছেন, আর আজকে একদম জড়িয়ে ধরতে আসছেন। তিয়া আয়নের কোনো কথা না শুনে সোজা জড়িয়ে ধরে বলল, আমার অনেক ভয় লাগছে আয়ান। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আয়ান, আমাকে যদি জোর করে বিয়ে দিতে চায় তাহলে আমি সেই দিন পালিয়ে আসব। তুমি স্টেশনে অপেক্ষা করো আমার জন্য। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলে, বাকিটা পরে দেখা যাবে। তোমার বিয়ে হইলে আমার সাথে হবে, না হইলে কারোর সাথে হতে দিব না। আমার আব্বু আম্মু আমার জন্য সব করতে পারবে। ওকে, যাচ্ছি আয়ান। তিয়া আয়নের গালে কিস করে চলে যেতে লাগলো। আয়ন হা হয়ে তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। 6টার দিকে আয়ন মানুষ ভাড়া করে রেখে দিল। আয়ন রাস্তার পাশে ময়লা জামা কাপড় পরে সাথে একটা ব্যাগ নিয়ে বসে থেকে টেনশনের ভান ধরতে লাগলো। তিয়া আশিক গাড়ি থেকে নামতেই তিয়া আয়নকে দেখে অবাক হয়ে গেল। হঠাৎ করে গুন্ডারা আশিকের উপর হামলা করলো। তিয়াকে ধরতেই আশিক ফাইট করতে লাগলো। আয়ন ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, এই শালা বাবুটা আরো খচ্চর, এইটাকে বাঁচিয়ে কিভাবে নিব? আয়ন কথাগুলো বলে পিছনের দিকে তাকাতেই চমকে গেল। সামনের দিকে তাকিয়ে দেখে আশিকের পিছনের দিক দিয়ে একজন চাকু মারতে যাবে। আয়ন উঠে দৌড়ে গিয়ে লোকটাকে লাথি মেরে ফেলে দিল। আশিক আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন ফাইট করতে লাগলো আশিকও সাথে। দুজন ফাইট করে মেরে সবগুলোকে ফেলে দিল। সবাই উঠে পালালো। আয়ন ধরতেই দৌড়ে যাবে, তখন আশিক আয়নের হাত ধরে বলে, ওদের পিছনে যাওয়ার দরকার নাই। ধন্যবাদ ব্রাদার, আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ কেন দিচ্ছেন? এটা তো মানুষের মানুষের প্রতি আমাদের কর্তব্য। কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবো, এইটাই তো কথা, তাই না? এখানে তো কত মানুষ ছিল, কেউ তো আসলো না, সবাই তাকিয়ে দেখছিল। শুধু তুমি এসেছো, অসংখ্য ধন্যবাদ ছোট ভাই। আবার ধন্যবাদ দেন ছোট ভাই? বলেন, সেখানে ছোট ভাই হিসেবে বড় ভাইকে সাহায্য করছি, সেখানে ধন্যবাদ কেন দিয়ে আমাকে একেবারে ছোট করে দিচ্ছেন? আয়নের কথা শুনে আশিক হেসে দিল। ওকে সরি। তা তোমাকে দেখলাম খুব চিন্তিত লাগছিল, কোনো কিছু নিয়ে প্যারায় আছো নাকি? কি আর করব, গরিব মানুষের যে চিন্তা থাকে। এত জায়গায় জবের জন্য চেষ্টা করছি, কোথাও হচ্ছে না। ফ্যামিলিতে অশান্তি, সব মিলে প্যারায় আছি। এই দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আয়নের কথা শুনে তিয়া চোখ বড় বড় করে ফেল। আয়ন অসহায়ভাবে মুখ বানিয়ে কথাগুলো বলে আশিক কিছুক্ষণ চিন্তা করে বলল, কোন পর্যন্ত লেখাপড়া করছো?
ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি টাকা পয়সার জন্য, সেকেন্ড ইয়ারের পড়া বাদ দিয়ে দিয়েছি। তাহলে তো তুমি অনেক ছোট। আচ্ছা, তুমি কি কি পারো? সব কাজ পারি মোটামুটি। তুমি তো ফাইটিং অনেক ভালো পারো দেখলাম। বডিগার্ড জব করবে কি? খাওয়া থাকা সব ফ্রি, মাসে 15,000 টাকা দিব। আস্তে আস্তে বিশ্বস্ত হইলে পেমেন্ট বাড়িয়ে দিব। সত্যি স্যার, তাহলে আমি রাজি। ওকে, এটা আমার ঠিকানা, তুমি রেডি হয়ে চলে আসো। বাসায় যাওয়ার কোনো ইচ্ছে নাই, রাগ করে বের হয়ে এসেছি। ওইখানে আমার ব্যাগ দেখতে পারছেন। আর এখন যাই আপনাদের সাথে। মাস শেষ হইলে বাবা মাকে টাকা পাঠিয়ে দিব। এটা ঠিক হবে না, বাবা মাকে জানিয়ে আসো। তারা রাগের মাথায় অনেক কিছু বলবে, বাট তাদের কথা ধরা যাবে না। তুমি বের হয়ে এসেছো, দেখো গা তোমার আব্বু আম্মু কত কষ্ট পাচ্ছে। কষ্ট পাই না, আমাকে ভালোবাসে না তো? বাদ দেন, ফোনে কথা বলে নিব। আচ্ছা চলো। আয়ন তার ব্যাগ কাঁধে তুলে নিয়ে তিয়ার লাগেজ নিয়ে যেতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, এই ফাজিল আমার ভাইয়াকেও পটিয়ে নিল। যা মুখে আনবে সেটাই করবে। আর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে, ফাজিল একটা। তিয়া পিছনে তাকাতেই আইন চোখ টিপ দেয়। তিয়া ভুরু কুচকে তাকে সামনের দিকে তাকিয়ে আশিকের সাথে যেতে লাগলো। আশিক 3টা টিকিট কেটে নিল। ট্রেন আসলে 3জন উঠে পড়লো। ডান পাশের সিটে বসলো তিয়া। আশিক বাম সাইডের সিটে বসে পড়লো। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোনটা বের করে ওই লোকগুলোর সাথে SMS করতে লাগলো। অ্যান্ড SMS-এ বলে উঠে, ওকে, সমস্যা নেই, টাকা রেখে দাও, বাট এক কাজ করো, ওই লোকগুলো কারা ছিল খোঁজ লাগাও। আয়নের SMS পেয়ে ভাড়া করা গুন্ডারা SMS-এ বলে, ওকে বস, ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য। কোনো দরকার হলে আমাদের জানায়েন। ঠিক আছে, বাই। আইন ফোনটা রেখে দিল। বাহিরের দিকে তাকিয়ে থাকলো। 5 ঘন্টার জার্নি করে ট্রেন থেকে নেমে পড়লো। স্টেশন থেকে বের হলে গাড়ি আসলো সামনে। দিয়ে আশিক উঠে পড়লো। আইন ড্রাইভারের পাশে গিয়ে বসলো। আশিক বলে ওঠে, ও, তোমার নাম তো জানা হইল না। জি, আমার নাম আয়ান ইসলাম। মাশাল্লাহ, সুন্দর নাম। আচ্ছা শোনো, তোমাকে কিছু বলছি, মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। আশিক আইনকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো, কিভাবে থাকতে হবে, চলতে হবে। সব বোঝানো শেষ হলে বাসার ভিতরে গিয়ে গাড়ি থেমে গেল। 3জন নেমে পড়লো। আয়ান লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে অনেক মানুষজন দেখে অবাক হইল। তিয়াকে দেখে সবাই জড়িয়ে ধরলো। সবার সাথে কৌশল বিনিময় করতে লাগলো। আয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকলে তিয়ার আম্মু হঠাৎ বলে ওঠে, আশিক, এই ছেলেটাকে? ও হ্যাঁ, ভুলে গেছি। আম্মু ওয়েট, তোমাকে সব বলছি। আশিক তখনকার সব কিছু খুলে বলে সবাইকে। তিয়ার আম্মু আয়নের কাছে এসে বলে, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছো। স্যার, আপনার ফ্যামিলিরা কি কথায় কথায় ধন্যবাদ দেয় নাকি? আয়নের কথায় আশিক হেসে বলে, আরে ধ্যাত আম্মু, বাদ দাও, ওকে ধন্যবাদ দিও না। রাকিব, আজ থেকে আয়ান তোমাদের সাথে থাকবে। ওকে স্যার। এই ছেলে, চলো। রাকিব আয়নকে নিয়ে যেতে লাগলো। রাকিব বলে ওঠে, এই, তোমাকে দেখে তো বাচ্চা ছেলে মনে হচ্ছে। এই কাজে কেন আসলে? অন্য কোনো কাজ খুঁজে পাও নাই? এই বাসার অর্ধেক মানুষের যে ব্যবহার। কেন, কি হয়েছে তাদের ব্যবহারে? আস্তে আস্তে বুঝতে পারবে। আয়নকে রুমের ভিতর নিয়ে গেল। আয়ন চৌকির ওপর বসলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, এটা কি রুম নাকি আর কিছু? এর থেকে তো আমার ওয়াশরুম বড় আছে। যাই হোক, এইসব ভেবে লাভ নাই। প্রিয় মানুষকে পেতে হলে তো কষ্ট করতেই হবে। ওইদিকে ওয়াশরুম, যাও ফ্রেশ হয়ে নাও। আয়ন ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে অজু করে বের হয়ে রাকিবকে বলল, জায়নামাজ আছে কি আপনার? হুম, ওয়েট দেই। রাকিব জায়নামাজ বিছিয়ে দিলে আয়ন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ করে খাটে বসতেই রাকিবকে বলল, আপনিও কি বডিগার্ড নাকি? হুম, আমি একটু অসুস্থ, তাই বাসায় রেস্ট নিচ্ছি। ও আচ্ছা। ম্যাম এসেছে, চলো ম্যামের সাথে পরিচয় হয়ে নিবে। আয়ন রাকিবের সাথে বের হইল। আয়ন রাকিবের সাথে বাসার ভিতরে ঢুকলে দেখে তিয়া মাথার নিচের দিকে করে তাকিয়ে আছে। তিয়ার ভাবি সজোরে থাপ্পড় মারল। আয়ন হাত মুঠো করে ফেলল। তিয়ার ভাবি আতিয়া বলে উঠল, তোমাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল, ছেলেদের সাথে নোংরামি করতে পাঠানো হয়নি। ভাবি, আপনি ভুল বুঝছেন। চুপ, একদম চুপ। তোমার কি মনে হয় কে কি করে আমি কিচ্ছু জানি না?
আমার কাছে সব খবর আছে। 1 মাস পর তোমার বিয়ে। বিয়ে করার পর জামাই নিয়ে তুমি ঢাকা যাবে। এর আগে তুমি কোথাও যেতে পারবে না। ভাবি, আমি ওনাকে বড় ভাইয়া হিসেবে দেখে এসেছি। তাকে আমি কিভাবে হুট করে হাজবেন্ড হিসেবে মেনে নিব? তিয়ার কথা শুনে আতিয়া সজোরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন তাড়াতাড়ি করে গিয়ে সামনে দাঁড়ালে আয়নের গালে থাপ্পড় মারল। আতিয়া আয়নকে দেখে বলল, এই ছেলে, কে তুমি? দুঃখিত ম্যাম, আসলে পায়ের সাথে পা বেজে সামনে চলে এসেছি। তুমি কে? এখানে আসার সাহস কি করে হলো? আতিয়া ওই সেই ছেলে যে আমাকে বাঁচিয়েছে। ও, ধন্যবাদ তোমাকে আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। ম্যাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে জব দেওয়ার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি আমাদের যে উপকার করেছো তার কাছে এটা কিছুই না। ঠিক তেমন আপনারা দয়া করে আমাকে কেউ ধন্যবাদ দিবেন না। আপনারা আমাকে জব নিয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। সেখানে দুইটা বিষয় সমান হয়ে গেল, তাই ধন্যবাদ বলে আমাকে ছোট করবেন না। নাম কি তোমার? আয়ান ইসলাম। আতিয়ার আয়ন নামটা শুনে কিছুটা থমকে গেল। আতিয়া আয়নকে বলল, সুন্দর নাম। কাজ সব বুঝিয়ে তো দিয়েছে তোমাকে। জি ম্যাম, তা কি কি পারো? মোটামুটি সব পারি। ওকে, সকালে বের হব। ঠিক আছে ম্যাম। আতিয়া রুমে চলে গেল। তিয়ার আম্মু এসে বলে, তিয়ার ছেলেটা কে? তোকে কতবার তো বলছে এইসব ছেলেদের সাথে মিশতে না করছে, তারপর কেন মিশতে গেছোস? আম্মু, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কি যাতা বলস? তোর ভাবি মেনে নিবে তোর মনে হয়? সব সময় ভাবির কথা কেন শুনতে হবে? তোমরা আমার অভিভাবক হয়ে চুপ কেন থাকো? চুপ কর, ভুলে যাস না অতীতের কথা। আর বৌমা আছে বলে আমরা আজ এত ভালোভাবে চলতে পারছি, মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারছি। তাই বলে তোমরা আমার উপরে জোর করে কাউকে চাপিয়ে দিতে পারো না। চুপ কর, তোর কোনটায় ভালো হবে সেইটা আমরা ভালো করে জানি। কখনোই ভালো করে জানো না। ভাইয়া ভাবিও তো প্রেম করে বিয়ে করেছে, তার ফ্যামিলিকে ছেড়ে আমাদের ফ্যামিলিতে এসেছে। সেখানে আমি রিলেশন করে বিয়ে করলে কি সমস্যা? কথা শুনে তিয়ার আম্মু থাপ্পড় মেরে বলে, আমার ছেলের মতো কি বাকি ছেলেরা এক নাকি? ওরা তোকে ছেড়ে চলে যাবে, এটা ভালোবাসা না, ভালো লাগা আবেগ। আবেগ চলে গেলে সব ভালোবাসা উড়ে যাবে, বুঝতে পারছোস? কখনোই আবেগ না। তোমরা যত যাই করো, আমি এই বিয়ে করব না। দেখা যাবে। এই সাথী, নিয়ে যাও কে? তিয়ার হাত ধরে সাথী টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আশিক রহিমাকে বলে দিল, এই রহিমা, অ্যান রাকিবদের খাবার দাও। রহিমা রাকিব আয়নের খাবার বাটিতে দিয়ে দিল। রাকিব আয়নকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। ওদের রুমে গেলে আয়ন বলে ওঠে, ওনারা প্রেম করে বিয়ে করছে, বাট তিয়া ম্যামকে কেন করতে দিবে না? ছেলে ভালো হইলে বিয়ে দিতে সমস্যা কি? তিয়া ম্যামের বড় বোন ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরেছে। সেই জন্য এই বাড়ির মেয়েদের প্রেম করে বিয়ে দেবে না। কি লাশ হয়ে ফিরেছে মানে? পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে রিলেশন করে বিয়ে করছিল। ওই ছেলেটাও খুব খারাপ ছিল, ওর মাও অনেক লোভী ছিল, বড় ম্যামের উপর অত্যাচার করতো খুব। একদিন হুট করে খবর আসে ম্যাম আর বেঁচে নেই। ম্যামের শরীরে মায়ের ক্ষত ছিল, আর তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। সেই থেকে ওনাদের সাথে শত্রুতা, দুই ফ্যামিলি একে অপরকে সহ্য করতে পারে না। সেই থেকে রিলেশন করে কোনো বিয়ে দিবে না এই বাড়ির কোনো মেয়েকে। ও আচ্ছা। আয়ন আর কিছু না বলে রাকিবের সাথে কথা বলে খাবার খেয়ে দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন ফ্রেশ হয়ে উঠে অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে রুম থেকে বের হয়ে হাঁটতে লাগলো। পিছনের দিকে যেতেই হুট করে কেউ হাত ধরে টান মারলো। আয়ন চমকে উঠলো। আয়ন কিছু বুঝে ওঠার আগেই তিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ন তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরে জান পাখি, কান্না করো না। আরে 1 মাস সময় আছে তো, তোমার বিয়ে আমার সাথে হবে। কিভাবে? দেখো ভাবি কখনোই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে না। হবে, তুমি চিন্তা করো না তো। আর আমি যেহেতু বলছি তোমার বিয়ে আমার সাথে হবে, তার মানে হবে ইনশাল্লাহ। আমার অনেক ভয় লাগছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি তো জান, কান্না করো না, ছাড়ো জান, কেউ দেখে ফেলবে। তে আয়নকে ছেড়ে দিয়ে আয়ন চোখ মুছিয়ে দিল। তিয়া বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা?
তুমি কি আগে থেকে জানতে যে ভাইয়া আমাকে ওই গুন্ডারা ধরবে? আসলে জান, আমি অন্যদের ভাড়া করেছিলাম, বাট ওরা আসার আগেই ওই লোকগুলো এসেছিল। বাট ওরা কে তা আমি জানি না। বিশ্বাস না হইলে ওয়েট, ওদের সাথে এসএমএস দেখাই। অ্যান্ড এসএমএসগুলো দেখালে তিয়া বলে ওঠে। ওরা তাহলে হয়তো দুই ফ্যামিলির ভেতরে কেউ পাঠিয়েছিল। কোন দুই ফ্যামিলি? বলছিলাম না, আমার চাচ্চু আর পাশের গ্রামের চেয়ারম্যান শত্রু। ও আচ্ছা। আচ্ছা আমি যাই। তিয়া আয়নের গালে কিস করে চলে গেল। অ্যান্ড কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে চলে গেল। আয়নের ডাক দিলে অ্যান্ড তাড়াতাড়ি করে বের হইল। গাড়ির কাছে গেলে ড্রাইভারের অবস্থা খারাপ দেখে আতিয়া বলে ওঠে। আচ্ছা তুমি রেস্ট নাও। এই তোমাদের মাঝে তো কেউ গাড়ি চালাতে পারো না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি গাড়ি ঠিক করো, মিটিংয়ে যেতে হবে, বেশি সময় নেই হাতে। ম্যাম, কিছু মনে না করলে আমি ড্রাইভিং করতাম। তুমি পারো? জি। লাইসেন্স আছে? না মানে আমি একজনের থেকে শিখেছিলাম, মোটামুটি আমি সব গাড়ি চালাতে পারি। আচ্ছা চলো, তাহলে আমাকে যে এভাবেই হোক ওখানে যেতেই হবে। অ্যান্ড গাড়িতে উঠে পড়লো। আতিয়া গাড়িতে উঠে পড়লো। বডিগার্ডরা বাইকে করে আসতে লাগলো। অ্যান্ড আতিয়ার বলা জায়গায় যেতে লাগলো। অ্যান্ড আতিয়াকে নামিয়ে দিল একটা স্কুল মাঠের সামনে। অনেক মানুষ ভিড় করে আছে। আতিয়া বলে ওঠে। তুমি এখানে থাকো, এই তোমরা আসো। আতিয়া চলে গেল মানুষ নিয়ে। আইন হিসু করতে কিছুটা দূরে গিয়ে হিসু করতে লাগলো। হিসু করে যেই পিছনে তাকাতেই দেখে ঝামেলা লেগে গেছে। একজন আতিয়ার দিকে হাত বাড়ানো দেখে আতিয়া পাশের একটা পাথর তুলে সজোরে ঢিল মারল। সোজা লোকটার হাতে গিয়ে লাগলো। সামনের দিকে আতিয়া তাকালো। আইন দৌড়ে যেতে লাগলো। লোকটা আইনের দিকে রেগে এসে লাথি মারার আগেই আইন নিচে বসে লোকটার পা ধরে দিল ফেলে। আতিয়াকে পিছন থেকে বাড়ি মারল। আইন জোরে চিৎকার দিয়ে ওঠে। আতিয়াকে ধরে আইন লোকটাকে লাথি দিয়ে ফেলে দিল। আতিয়াকে ধরে বলে, ম্যাম আপনি ঠিক আছেন? হ্যাঁ। আইন আতিয়াকে পিছনে রেখে সবার সাথে ফাইট করতে লাগলো। আইন আর বাকিরা মিলে মারতে লাগলো। আইন আতিয়ার দিকে তাকালো। আতিয়ার ফোনটা হাতে তুলতেই আয়নের চোখ বড় বড় হয়ে গেল। আয়নের হাত কাঁপতে লাগলো। আয়নের হাত থেকে আতিয়ার ফোন নিয়ে বলে, চলো বাসায় যাব। আতিয়ার হাত ধরে আয়ন নিয়ে যেতে লাগলো। একজন এসেছে বলে, ম্যাম, ওইগুলো ছেলে ভাড়া করা হয়েছিল। আপনার চাচা শ্বশুর করেছে। ওদেরকে ইচ্ছে করে বিগড়ে দিতে বলেছিল। সব প্ল্যান করে করা হয়েছে। আমি ভালো করেই বুঝতে পারছি, যত চেষ্টাই করুক আমি এই জমি ওদের হতে দেব না। আতিয়া লোকটার সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। আতিয়া গাড়িতে উঠলে আইন ড্রাইভিং করতে লাগলো। আতিয়া গাড়িতে উঠলে আইন ড্রাইভিং সিটে। আইন আতিয়ার দিকে আয়নাতে দেখতে লাগলো। আইন হসপিটালের সামনে গিয়ে গাড়ি থামালে আতিয়া বলে ওঠে, কি ব্যাপার, এখানে থামালে কেন? ম্যাম আপনার মাথায় ব্যান্ডেজ করে নেওয়া উচিত। তেমন কিছু হয় নাই, বাসায় চলো। ম্যাম আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে তো? কিচ্ছু হবে না, চলো বাসায়, আমার কথা বলতে ভালো লাগছে না। গাড়ি নিয়ে সোজা একটা ফার্মেসির সামনে গিয়ে গাড়ি থামিয়ে স্যাবলুন তুলা কিনে নিয়ে এসে আতের কপাল মুছতে যাবে। সাথে সাথেই আতিয়া থাপ্পড় মেরে দিয়ে বলে, বেয়াদব ছেলে, সাহস কি করে হয় আমি স্পর্শ করার? ম্যাম সরি, আমাকে ক্ষমা করবেন। ম্যাম ব্যান্ডেজ করে নেন আর স্টিকার ব্যান্ডেজ নেন। আতিয়া ফোন চালু করে আয়ন বলে, ম্যাম এই ওয়ালপেপার ছেলেটাকে? আমার ছোট ভাই। আতিয়া কথাটা বলে ক্যামেরা বের করে কপালে রক্ত মুছতে লাগলো। আয়ন থমকে গেল। আয়ন কাঁপতে লাগলো। আয়নের চোখে পানি জমাট বেঁধে গেল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার ভাই? সত্যি ম্যাম? আমার ভাই এখানে মিথ্যার কি আছে? আমার ভাইয়ের নাম আর তোমার নাম সেম, এই জন্যই তোমাকে আমি কিছু বললাম না, বাট বেশি বুঝলে খবর আছে। আতিয়ার কথা শুনে আয়ন থমকে গেল। আয়ন ভাবতে লাগলো, আমার বোন আছে আর আমি জানি না? আব্বু আম্মু আমাকে কোনোদিন কিছু জানালোও না। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে থেকে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন সাথে সাথে মুছে ফেলতে লাগলো। আতিয়া বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়ার ফোন বেজে উঠলে আতিয়া কারোর সাথে কথা বলতে লাগলো। আতিয়া কাউকে গালাগালি করতে লাগলো। কথা বলা শেষ হলে আতিয়া চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলো। আয়ন বলে ওঠে, ম্যাম চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে।
এত চিন্তা করবেন না। আমি যদি আপনাদের হয়ে থাকি, কেউ আপনাদের থেকে নিতে পারবে না। চুপ থাকো, বেশি কথা বলা মানুষ একদম পছন্দ হয় না। আতিয়ার কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। আয়ন বাসার ভিতরে গাড়ি থামালে আতিয়া গাড়ি থেকে নেমে পড়ল। আয়ন গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেল। আয়ন ওর মামাকে কল দিয়ে বলল, মামা, আমার বড় বোন আছে, তাই না? আয়নের কথা শুনে মামা ল্যাপটপ থেকে মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে বলে, এইসব কি বলিস? আর এই, তুই কোথায় রে? আমার প্রশ্নের উত্তর দাও। আমার বড় বোন আছে, আতিয়া চৌধুরী নাম, তাই না? আমি কিছু জানি না। মামা, আমার থেকে কেন লুকাচ্ছ? দেখো, আমি তোমার থেকে সব প্রশ্নের উত্তর পাবো, সেই বিশ্বাসে তোমাকে সোজা কল দিয়েছি। তুই কোথায়? আতিয়া আপুর বাসায়। আমি তার ফোনে আমার পিক দেখেছি, তাকে জিজ্ঞেস করলে সেই বলেছে ওই পিকের ছেলেটা তার ছোট ভাই। মামা, এটা কিভাবে সম্ভব? আমার বোন আছে, অথচ আমি জানি না। তুই আতিয়াদের বাসায়? আয়ান আতিয়া যায় না তো, তুই ওর ভাই? না, জানে না। পরিচয় দেওয়ার দরকার নেই, তুই তাড়াতাড়ি বাসায় আয়। যাব না। আমার কথার উত্তর দাও, উনি সত্যি আমার বোন? তোর আব্বু আম্মু যেন যায় না, আমি তোকে সব বলে দিচ্ছি। কেউ জানবে না, বলো। হ্যাঁ, আতিয়া তোর বোন। তোর যখন 3 বছর, তখন আতিয়া কর্মচারীর সাথে ভেগে যায় বিয়ের আসর থেকে, মান সম্মান শেষ করে দেয়। সবার সামনে দুলাভাই আফা অপমানিত হয়। সেই অপমান সহ্য করতে না পেরে দুলাভাই আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সেই থেকে আতিয়াকে ত্যায্য কন্যা করে দেয়। একদিন ফিরে এসেছিল, বাট তোর আব্বু বের করে দেয় অপমান করে। তারপর থেকে আতিয়া কোথায় থাকে কেউ জানে না, কোনো যোগাযোগ হয় নাই। আর আতিয়া যে দুলাভাইয়ের আর আফার মেয়ে, এটা সব জায়গা থেকে লুকিয়ে ফেলে। তুই একমাত্র সন্তান। সামান্য কর্মচারীর সাথে পালিয়েছে, এটা ভুল করছে মানলাম, বাট পরে মেনে নিতে কি সমস্যা? আমাদের কি টাকা পয়সা কম আছে নাকি? এসব বাদ দাও, অনেক কাহিনী আছে। আর তুই ঢাকা চলে আয়। এখানে থেকে যাব না, আমি আমার বোনের আশেপাশে থাকবো। আমার বোনের বিপদ, এভাবে তাকে রেখে যেতে পারবো না। বিপদ মানে? আয়ন আর কিছু বলবে তার আগে রাকিব চলে আসলো। আয়ন কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে খাটে বসলে রাকিব বলে ওঠে, এমন খচ্চর মানুষ একটাও দেখি নাই। সম্পদের লোভে মানুষ কত নিচে নামতে পারে। কেন, কি হয়েছে? কি হয়েছে জানো না নাকি? তোমরা যাদের সাথে ফাইট করলে ওরা আর কেউ না, সাহেবের বড় ভাই সব করেছে। মানুষটার শিক্ষা কোনোদিনও হবে না। ওনার বাসা কোথায়? কোথায় আবার হবে? 5 নম্বর বাড়িটা ওনাদের খারাপ মানুষ একেবারে। ও আচ্ছা। আয়ন আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। বিকেলের দিকে আয়ন বাসার ভিতরে ঢুকতেই দেখে সবাই বসে আছে। আয়নকে দেখে আতিয়া বলে ওঠে, কি ব্যাপার আয়ান, সারাদিন কোথায় ছিলে তুমি? গ্রামটা একটু ঘুরে দেখলাম। ম্যাম, কোনো দরকার ছিল নাকি? 7টার দিকে আমার ছেলে মেয়ে আসবে, ওদের স্টেশন থেকে নিয়ে আসবে। ওকে ম্যাম। আপনার মাথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। আয়ন চলে গেল। 7টার দিকে বাসার ভিতরে ঢুকলে তিয়া বলে ওঠে, আমি রেডি, চলো। আয়ন তিয়াকে নিয়ে বের হইলে তিয়া ওর ভাতিজি ভাতিজার ছবি দেখালো। দুজন কিছুদিন যেতেই তিয়া আয়নকে বলে ওঠে, আয়ান চলো, আমরা এখন পালিয়ে যাই। পালিয়ে কেন যাব? তোমাকে আমার উপরে ভরসা রাখতে বলছি। আয়ান হাতে সময় নাই, তুমি এই কয়েকদিনে কি করবে? দেখো, পালানো ছাড়া কোনো উপায় নেই। পালিয়ে কিছু করব না। তাহলে কি করবে শুনি? সময় আসুক, তখন দেখা যাবে। আজ তোমার কণ্ঠ এমন লাগছে কেন? আর সকালেও ঠিক ছিলে, হঠাৎ কি এমন হলো এমন যে তুমি এইভাবে কথা বলছো? কি হবে আবার? আমি এই বাসা থেকে কোথাও যাব না, আর তোমাকে আমি বউ বানিয়ে নিব। আমার উপরে ভরসা রাখতে বলছি, রাখো। এই বাসায় থাকবে নাকি? কিছু না, চুপ থাকো তো, ভালো লাগছে না। আমাকে এভাবে বলতে পারলে? অল্পতে ভুল ধরবে না তো? হ্যাঁ, এখন তো আমি ভুল ধরছি। তুমি একদিনের ভেতরে এতটা পাল্টে গেলে কিভাবে? আসলেই আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশনে যাওয়া। কি বলতে চাচ্ছ? আমার সাথে সম্পর্ক করা তোমার ভুল হয়েছে? তাহলে এখনো সময় আছে, যাও ওনাকে বিয়ে করে নাও। কি বলে? ওকে বিয়ে করে নেব? ওকে আমি বিয়ে করব? তোমার দ্বারা যে কিছু হবে না তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। যাই হোক, চলে যাও, এখানে থাকার দরকার নেই। ও থাক, আমার বিয়ের দাওয়াত দিলাম, খেয়ে যাও। এই চুপ করবে? কান খেও না তো। আয়নের কথা শুনে তিয়া কান্না করে দিল। তিয়া কান্না করতে করতে বলে, তুমি আমাকে ধমক দিয়েও কথা বলা শুরু করেছো। সকালে তো তুমি ঠিক ছিলে, হঠাৎ তোমার কি হইলো?
এমন কেন করছো? আয়ন আর কিছু না বলে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে যেতে লাগলো। তিয়া অবাক হয়ে গেল। তিয়া গাড়ি থেকে নামলে দেখে ওর ভাতিজিকে কয়েকজন মিলে মারতে নিয়েছে। আয়নকে ওদের এক লাথি দিয়ে সরিয়ে দিল। আয়ন শার্ট খুলে ওর ভাগ্নি আয়াতকে ঢেকে নিল। আয়ন আয়াতের জামা ধরে টান দিয়েছে, তাকে এক ঘুষিতে ফেলে দিল। হাতের সজোরে লাথি দিয়ে হাত ভেঙে ফেলল। আরেকজন মারতে যাবে, আয়ন ঘুরে লাথি দিয়ে ফেলে দিল। তিয়া দৌড়ে এসে আয়াতকে জড়িয়ে ধরল। আয়ন আয়াতের দিকে হাত বাড়ানো লোকটার উপরে উঠে একের পর এক ঘুষাতে লাগলো। আয়ন সজোরে আরেকটা ঘুষি দিয়ে বলে, তোর এত বড় সাহস আমার ভাগ্নির গায়ে হাত তুলিস, তোকে আমি খুন করে ফেলবো। আয়ন সামনে পাথর দিয়ে মাথায় মারতে যাবে, সাথে সাথে তিয়া আয়নের ভাগ্নে আহিল শক্ত করে ধরে বলে, আয়ান কি করছো? আয়ান এমন করো না। ও এমনিতেই আধমরা হয়ে গেছে, ওকে মেরে নিজের হাত কেন নষ্ট করবে? আমাকে ছাড়ো, আমি ওকে খুন করে ফেলবো। এই হাত দিয়ে টান দিয়েছে না, এই হাত আমি ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো। আয়ন মারতে যাবে, সাথে সাথেই আহিল বলে ওঠে, প্লিজ এমন করবেন না, ওকে ছেড়ে দেন, আপনি শান্ত হন। ফুফি আয়াতকে নিয়ে যাও, আমি ওনাকে নিয়ে আসছি। আয়াত থেমে গেল। আহিল আয়নের হাত থেকে পাথর সরিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মামা শান্ত হন। আহিলের মুখ থেকে মামা ডাক শুনে আয়ন থমকে গেল। ওই গুন্ডাগুলো সব একে অপরকে ধরে গাড়িতে উঠে চলে গেল। আয়ন বলে ওঠে, আমাকে মামা কেন বলছো? মামা আমি আপনাকে চিনি। মামা আপনি এখানে কিভাবে? আমাকে চেনো মানে? আমি পরে বলছি মামা, আপনি এখানে কি করেন? আম্মু কি জানে আপনি তার ভাই? না, কেউ জানে না। মামা, তুমি কাউকে বলো না, চুপ হয়ে যাও। ওকে মামা, চলে যাই। আয়ন আহিলের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে নিয়ে যেতে লাগলো। আহিল খুশি হয়ে বলে, মামা আপনার আইডি আমি পেয়েছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছি, বাট আপনি আমার SMS এর কোনো উত্তর দেন নাই। আমি তো এখানে আছি, 2 দিন ধরে লাইনে যাওয়া হয় নাই। বাট তুমি কিভাবে আমাকে চিনলে? আমি আপনাকে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছি। গতকাল আমি আপনার অ্যাকাউন্ট পাই, আপনার মামার সাথে আমার কথা হয়। আমি আপনাকে খুঁজতে আপনার হোটেলে গেছিলাম, পাই নাই। আম্মুকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট এখন দেখি আপনি এখানে। বাহ, অনেক বুদ্ধিমান তো দেখছি আমার আব্বুটা। মামা যেমন ভাগ্নে তো তেমন হবে। দুজনে হেসে দিল। দুজন লাগেজ নিয়ে গাড়ির কাছে গিয়ে লাগেজ দেখে। আইন ড্রাইভিং সিটে বসলে আহিল আয়নের পাশে বসলো। আয়াত কান্না করতে লাগলো। আয়ন বলে, মামুনি কান্না করো না, কিছু হয় নাই। আর আমি যেহেতু আছি, তোমাদের কারো কিছু হতে দিব না। আপনি কে? আপনাকে তো আগে দেখি নাই। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আইল কিছু বলার আগেই আয়ন বলে ওঠে, আমি তোমাদের বডিগার্ড। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আয়নের কথা শুনে তিয়া আহিল কাশতে লাগলো। আয়াত বলে ওঠে, কি ব্যাপার, সবার কাশি একসাথে উঠলো কেন? ওকে তুই ভাইয়া কেন বলস? ওকে আঙ্কেল বলে ডাকবি। কি বলো ফুপ্পি, উনি তো আমাদের হয়তো কয়েক বছরে বড় হবে। ওই তো ছোট অনেক, ওনাকে আঙ্কেল বলে কেমন দেখা যাবে না? বলতে বলছি বলবি, বয়স তোকে দেখতে বলছি। আয়াত ভাইয়া বলার দরকার নাই, ওনাকে মামা বলে ডাকি। ওনার নাম আর আমাদের মামার নাম সেম। কি, ওনার নাম আয়ান? হুম। ধন্যবাদ মামা। ধন্যবাদ দিতে হবে না মামুনি। আচ্ছা শোনো, ম্যামকে এসব কিছু বলার দরকার নাই। ম্যাম এমনিতে টেনশনে আছে। আচ্ছা, এই ছেলেগুলোকে কে পাঠিয়েছে? তোমরা কি কিছু জানো? মেজু চাচু আর তার বন্ধুরা, আমি ওদের চিনি। কি মেসু চাচ্ছু? মানে আশরাফের বন্ধুরা ওইগুলো? হ্যাঁ। আশরাফকে? আর কোন চাচ্চু? সামনে ওই বাড়ির ছেলে, আব্বুর চাচাতো ভাই। আয়াত অবাক হয়ে বলে। আয়নের বুঝতে বাকি রইল না। আয়ন সোজা ওর বাসার সামনে গিয়ে গাড়ির হর্ন বাজাতে লাগলো। দারুণ গেট খুলে কিছু বলার আগে আয়ন গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়ল। আয়নকে বলতে লাগলো, আয়ান কি করছো? আহিল আসো, এই আশরাফকে দেখতে চাই। মামা এখান থেকে চলেন, ওরা মোটেও ভালো মানুষ না, ওরা আপনার ক্ষতি করবে। আয়ন আয়াতের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আহিল তিয়া ওদের পিছন পিছন যেতে লাগলো। আয়ন দরজার সজোরে লাথি মারল। দরজা খোলা থাকায় দরজা খুলে গেল জোরে শব্দ হয়ে। ওদের চারজনকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ন বসের ঘরে গিয়ে বলল, আয়াত, এখানে আশরাফকে? এই ছেলে, কে তুমি? আর তোমরা এখানে কি করছো? মামা, ওই লোকটাই আশরাফ। হ্যাঁ, আমি আশরাফ। কি হয়েছে?
আয়ন সোজাকে একটা ঘুষি মেরে দিল। সবাই চিৎকার করে উঠল। আশরাফ বলে ওঠে, তোদের সাথে ওর মা বাবার সাথে শত্রুতা, ওই ছোট ছেলে মেয়ের উপরে কিসের প্রতিশোধ নিতে চাস? তুই সম্পর্কে চাচা হোস, সেখানে তুই কোন হিসেবে ভাতিজির ইজ্জতের দিকে হাত বাড়ানোর জন্য বন্ধুদের কাজে লাগাস? আয়ন কথাগুলো পেলে পেটের সজোরে একটা লাথি মারল। সোজা সিঁড়ি উপরে গিয়ে পড়ল। ওদের গার্ড আসলে আয়ন বলে ওঠে, কেউ যদি এক পা এইদিকে আসেন সবার হাত পা ভেঙে ফেলবো। আমি ওকে এখানে শিক্ষা দিতে এসেছি, কারো কিছু করতে আসি নাই। আমার ছেলেকে শিক্ষা দেওয়ার তুই কে? এই তাকিয়ে আছোস কেন? মার ওকে। আয়ন বডিগার্ডদের হাতে মার খাইলে আয়ন ওঠে সামনে ফুলদানি দিয়ে মারতে লাগলো। ওদের সাথে মারতে লাগলো, সবগুলোকে মেরে ফেলে দিল। আশা ভয়ে দৌড় দিতে যাবে, আয়ন প্যান্টের বেল্ট খুলে মারতে যাবে, তখনই পুলিশ এসে আয়নকে ধরে ফেল। আয়ন রাগী লোক নিয়ে তাকাতেই পুলিশ অফিসার চমকে গেল। আয়ান, তুমি এখানে কি করছো? এখান থেকে বাইরে যাব, ওদের নিয়ে আমি 3 মিনিট পর তোমাকে ভিতরে আসতে বলবো, এসে আমাকে থানায় নিয়ে যাবে। এসব কি ধরনের কথা বলছো? তোমার এই অবস্থা কেন খালি গায়ে? তার উপরে আবার এখানে এসে বোকারদের মতো ব্যবহার কেন করছো? আপনাকে কি বলছি যাবেন, নাকি আমার রাগ আরও বাড়িয়ে দিবেন? আয়ান, এইটা করা যায় না, তুমি এখান থেকে চলো। আর আপনি ওর সাথে লাগতে কেন গেলেন? এই, আপনি ওর থেকে ক্ষমা চান। অফিসার, হচ্ছেটা কি? ওকে ধরতে বলছি আর আপনি ক্ষমা চাইতে বলছেন? রনি তিয়ার চাচাকে কিছু বলবে, তার ভিতরে আয়ন দৌড়ে আশরাফকে বেল্ট দিয়ে পিটাতে পিটাতে নিচে নিয়ে এসে ফেলে দিল। তিয়ার চাচা রেগে গেল, সবে চোখ বড় বড় করে ফেল। আয়ন বলে ওঠে, নেক্সট টাইম বাচ্চাদের দিকে চোখ তুলে তাকালে খুন করে ফেলবো। আয়ান, এইটাই কি করলে? উফ, কোন ঝামেলায় ভেতরে পড়লাম। নিয়ে চলেন তিয়া, ওদের নিয়ে বাসায় যাও। আর আহিল, চুপ থাকা বেস্ট। আয়নকে হাত করা পড়তে যাবে, সাথে সাথে রনি বলে, ধ্যাত ধ্যাত, কি যে করেন, হাত করা লাগাতে হবে না। আয়ান আসো, দেখো আমার এখন কিছু করার নাই। সমস্যা নাই, আমি কিছু করতে বলছি না। স্যার দেখেন, ওর নামে মামলা করলে নিজেই কিন্তু ফেঁসে যাবেন। ওর শত্রু হইলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। কে ওই? ওকে দেখে ভয় পেতে হবে? ওর এত বড় সাহস, আমার ছেলেকে আমাদের সামনে মারলো। আয়ান তুমি এখানে? কি ব্যাপার, তোমার মুখে রক্ত কেন? রাইসা দৌড়ে এসে আয়নের মুখে রক্ত মুছে দিতে লাগলো। সবাই চোখ বড় বড় করে ফেলল। তিয়ার আগে হাত মুঠোবন্দি করে ফেলল। তিয়ার চাচা টান দিয়ে থাপ্পড় মেরে বলে, হচ্ছেটা কি? ওই, তোর ভাইকে মেরে কি হাল করেছে আর ওর মুখে রক্ত মুছিস? কি ভাইয়াকে মারছে মানে? রাইসা, তোমার আব্বুকে বোঝাও, উনি আয়নের নামে মামলা করতে ডেকেছে। কি বলো আয়ান, কি হয়েছে? তুমি এখানে কি করো? তিয়ার জন্য এসেছো, বাট ভাইয়াকে কেন মারছো? তোমার ভাই ওই এই ছোট মেয়ের ইজ্জত হাত দিতে বাধে নাই, ওই এত জঘন্য। কি আয়াতের ইজ্জতে হাত দিয়েছে মানে? আয়াত কি হয়েছে আম্মু? রাইসার কথা শুনে আয়াত খুলে বলে। রাইসার সজোরে ওর ভাইয়ের গালে থাপ্পড় মেরে বলে, শত্রুতা করতে করতে এত নিচে নেমে গেছো যে ভাতিজির দিকে ছি। চুপ কর, কিসের ছি? ওর মেয়ের ক্ষতি হইলে ও শান্ত হবে? খুব বড় বার বেড়েছে না? আশরাফ আর কিছু বলার আগেই মুখে ঘুষি দিয়ে ফেলে দিল। রাইসা বলে ওঠে, রনি চলে যাও, আইনের উপরে কোনো অভিযোগ নাই। অভিযোগ মানে কি? তুই কে? আইনকে তোমার ধারণাও নাই। আইনের একটু ক্ষতি হইলে এই ফ্যামিলিকে পালিয়ে বাঁচতে হবে সারা জীবন। কে ওই সবাই? এক কথা বলোস। আমি ওদের বাসার বডিগার্ড, আর আমার গার্ড অনেক আছে আমাদের টিমে, তাই সবাই এভাবে ভয় পায়। আয়নের কথা শুনে রনিতি আর রাইসা ভুরকুচকে তাকালো। সবাই হাসতে লাগলো। আহিল বলে ওঠে, চলেন এখান থেকে। এল হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাইসা তিয়ার চাচাকে ধরে রাখলো। আইন পিছনে তাকিয়ে হাত দিয়ে হুমকি দিয়ে চলে গেল। আইন গাড়িতে উঠে ওদের নিয়ে বের হয়ে গেল। আয়াত বলে ওঠে, মামা, আপনি কে? আর এত সাহস কিভাবে হলো? এতগুলো গার্ড কখনো এত সাহস পায় নাই। আর আপনি সোজা ওই বাসায় কি ওনাকে মেরে আসলেন? তোমাদের মতো বাচ্চাদের দেখলে সাহস একাই আসে। হিরো মামা।
আহিলের কথায় মুচকি হাসি দিল। আয়ন সামনে আয়নার দিকে তাকালে দেখে তিয়া ওর দিকে তাকিয়ে আছে। আয়ন কিছু না বলে সোজা বাসায় চলে গেল। আয়ান বাসার ভিতরে গাড়ি থামালে সবাই নেমে পড়লো। আয়ন লাগেজ বের করে নিয়ে যেতে লাগলো। ভিতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। তিয়ার আব্বু আম্মুকে দেখে আহিল আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আয়াতকে দেখে আতিয়া বলে ওঠে, কি ব্যাপার, তোমার শার্ট আয়াতের কাছে আর তোমার মুখে রক্ত কেন? শরীরে মায়ের দাগ মনে হচ্ছে। আর এত সময় কেন লাগলো? 7টায় গেলে এখন বাজে 10টা। এতক্ষণ কই ছিলে? আম্মু, আয়ান মামা না থাকলে আজ আমার সাথে অনেক বড় অন্যায় হয়ে যেত। মানে? আমি বলছি, আমি আর আয়াত লাগেজ নিয়ে স্টেশন থেকে বের হয়ে হাঁটছিলাম। হঠাৎ 7টার আগে ট্রেন এসেছিল, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা না করে হেঁটে আসছিলাম। সামনের মোড় থেকে গাড়ি উঠব, কিন্তু তার আগেই আশরাফ চাচ্চুর বন্ধুরা এসে আমাদের উপরে সব খুলে বলে। আতিয়ার আগে হাত মুঠো করে ফেলল। আশিক রেগে বলে ওঠে, ওরা নিজেদের মাত্রা ছেড়ে গেছে, আর চুপ করে থাকা যাবে না। আব্বু, তোমাকে কিছু করতে হবে না, বাকিটা শোনেন। আহিল বাকি কাহিনী বলে সবাই আয়নের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকালো। রাকিব বলে ওঠে, এজন্য তো বলে ছোট মরিচের জাল বেশি। তোমার এত বড় সাহস কিভাবে হইল? শত্রুর বাসায় গিয়ে শত্রুকে মেরে আসলে? এত দুঃসাহস দেখানোর কোনো প্রয়োজন ছিল না। সরি ম্যাম। আয়ন চলে যেতে নিলে আশিক আয়নকে ডাক দিলে। আয়ন দাঁড়ালে আশিক দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জীবন, আমার বাচ্চাদের, আমার স্ত্রীর জীবন বাঁচালে। নিজের ভাই হয়েও এমন কাজ কেউ করবে না। তুমি সবসময় আমাদের বিপদে পাশে থাকছো। সরি, আমি বাঁচাচ্ছি না। আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য হয়তো আপনাদের বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে, আর আপনারা আমাকে বেতন দিবেন, সেখানে আমার এইটা কর্তব্য। হয়তো তাই তুমি আজ ওইখানে থাকবে না। আজ থেকে আমাদের ফ্যামিলি হয়ে থাকবে। রাকিব, ওর ব্যাগ নিয়ে ওই রুমে রেখে দাও। আজ থেকে যেখানে থাকবে আমাদের সাথে খাবে, আমাদের সাথে থাকবে। ঠিক আছে স্যার। এত বেশি বিশ্বাস করা ঠিক না, মানুষকে চিনতে শিখেন। আপনাকে আমরা মামা হিসেবে মেনে নিয়েছি। আমার মামার নামও আয়ান, আপনার নামও। আপনি আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালো লাগবে। আপনি অনেক ভালো। ঠিক, আমার বাচ্চারা তোমাকে মামা হিসাবে দেখছে। তুমি এখানে থাকো। ওকে। রাকিব ব্যাগ নিয়ে আসলো। তিয়া সোজা রুমে চলে গেল। রাকিব রুম দেখিয়ে দিল। আইন রুমে গিয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আইন গোসল করে খাটে বসতেই আতিয়াকে দেখে চমকে উঠল। আইনকে দেখে বলে উঠল, তোমার বাসা কোথায়? তুমি আসলে কে? আমি আয়ান ইসলাম, আমার বাসা শেরপুর বস্তিতে। এক ভাই এক বোন, আব্বু আম্মু। তোমার বাবা মায়ের ছবি দেখতে চাই। ওয়েট। আইন ফোন নিয়ে কিছু ছবি বের করে দেখালো। আতিয়া কিছু না বলে চলে গেল। আইন মুচকি হাসি দিয়ে বলল, হি হি, মাই ডিয়ার বোন, আমি জানি আপনি আমার বাবা মাকে দেখতে চাইবেন, তাই এআই দিয়ে বাবা মায়ের ছবি বানিয়ে নিয়েছি। আয়ন হাসতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়নের মামা বলে ওঠে, আয়ান, তোর ভাগনা আহিল কিন্তু তোকে চিনে ফেলেছে। আজকে হয়তো বাসায় গেছে, তুই এখান থেকে চলে যা। সমস্যা নেই, আহিল কাউকে কিছু বলবে না। আর আম্মু আব্বু কি আমার ব্যাপারে কিছু জানতে চাইছে? কল দিয়েছিল, তোর ফোন বন্ধ পেয়েছে। আমি বলে দিয়েছি হোটেলে আসোস, ফোন বন্ধ আছে। বন্ধুদের সাথে আড্ডায় মেতে আসিস। আমি মাঝে মাঝে খোঁজ খবর নিচ্ছি। আই লাভ ইউ মামা। একবার যদি ধরা পড়ি আমার কি হবে বুঝতে পারছিস? আরে তেমন কিছু হবে না। তোর আব্বু আম্মু দেশে খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, ততদিনে আমি নিজের কাজ শেষ করে আপুকে নিয়ে চলে যাব। সাবধানে থাকিস, বাইরে যাব। ওকে। আয়ন কল কেটে দিল। আহিল রুমে আসলো। আয়ন বলে ওঠে, মামাজি কিছু বলবেন? আহিল আয়নের কোলে মাথা দিয়ে বলে ওঠে, মামা, আমার ছোট ফুপিরা তোমার উপরে ফিদা হয়ে গেছে। তুমি কেন যে খালি গায়ে আসলে? এইসব কি বলো? ঠিক বলছি, ওরা তোমাকে ছাদে নিয়ে যেতে বলেছে। চলো ছাদে যাই। না না, তোমার টিয়া ফুপি জানলে মেরে ফেলবে। মানে টিয়া ফুপির সাথে তোমার কিছু চলছে নাকি মামা? কাউকে বলবে না তো? না। আমি তোমার ফুপির জন্য এখানে এসে তোমার আম্মুর ব্যাপারে জানতে পারছি। তার মানে ফুপির বয়ফ্রেন্ড তুমি, যার জন্য আম্মু রেগে ওই বোকাচন্দ্র বিন্দুর সাথে বিয়ে ঠিক করছে? হুম। মামা, কিছু করা লাগবে। আম্মু একবার যা বলে তাই করে। সময় আসুক। ওকে চলো,
যাই ছাদে, তিয়া ফুপিও আছে। না, কোথাও যাব না। ওই রেগে আছে, তোমাদের নিয়ে আসার সময় ঝগড়া হয়ে গেছে। আয়নের কথা শুনে আহিল হাসতে লাগলো। আহিল আয়নকে টেনে নিয়ে যেতে নিলে তিয়ার আম্মু বলে ওঠে, আয়ান আহিল খেতে আসো। ফুপিদের ডাক দিব কি? ওরা এসেছে, তোমরা আসো। আয়ন আহিল খেতে লাগলো। আয়ন ফুলের বসতে গেলে আশিক বলে, ওইখানে কেন বসতে যাচ্ছ? চেয়ারে বসো। মালিকদের সাথে একসাথে বসে খাওয়া কেমন দেখায়? নিচে বসে খাওয়ার অভ্যাস আমার, এখানে থাকি। মামা, আমিও আপনার সাথে বসবো। উপরে বসো। আতিয়ার কথা শুনে সবাই উপরে বসতে ইশারা করলে আহিল আয়নকে নিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আয়ন নিচের দিকে তাকিয়ে আছে, তে আয়নের দিকে আর চোখে তাকিয়ে থাকলো। আয়নের প্লেটে খাবার দিতে গেলে তিয়া বলে, আমি খাবার দিচ্ছি, আম্মু তুমি বসো। তে আয়নের প্লেটে 1 চামচ দিয়ে সবাইকে দিতে লাগলো। আশিক বলে ওঠে, ওকে 1 চামচ ভাত দিলি কেন? আরও দে। গরিবদের বেশি খাওয়ালে গলা বড় হয়ে যাবে, অল্পতে খুশি থাকা ভালো। কি ধরনের কথা বলো? তিয়া কোনো কথা না বলে আয়নকে ডিম ভাজি 1 টুকরো গরুর মাংস দিল। আয়ন মনে মনে মিটি মিটি হাসতে লাগলো। তিয়ার আম্মু বলে ওঠে, কি ব্যাপার? এই তুই বসে তো, আমার কাছে দে। হুপ্পি, তুমি হঠাৎ এমন কেন করছো? গরিবদের প্রতি বেশি মায়া দেখালে মাথায় উঠে পড়বে। এই ছেলে, খেয়ে যাও এখান থেকে। জাস্ট স্যাট আপ তিয়া, চুপ করে বসে খেয়ে চলে যাও, বেশি কথা বলবে না। ভাবি, আমি রাকিবকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। এছাড়া তাড়াতাড়ি খেয়ে এখান থেকে যাবে। ওকে ম্যাম। আর নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। তিয়ার আম্মু মাছ মাংস বেশি করে দিতে লাগলো, ভাত দিতে লাগলে। অ্যান্ড এত খাবার দেখে মাথা ঘুরে উঠলো। তিয়ার দিকে তাকালে তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমি কেন চিন্তা করছি? আমাকে কান্না করিয়েছিল না? বোঝেক মজা, ঠিক হয়েছে। তিয়া খেতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? এই খাবার খাইলে পেট ফেটে যাবে। আয়ন আর কিছু দিতে যাবে, আয়ন বলো, ম্যাম, এত খাবার। তুমি খাও, তিয়ার কথায় কিছু মনে করো না। তুমি আস্তে আস্তে খাও, যা লাগবে নিয়ে নাও। আয়নকে আর কিছু দিতে যাবে, আয়ন বলে ওঠে। আয়ন কান্না করার মতো অবস্থা। আয়ন এক সাইড থেকে ডিম ভাজি খেতে লাগলো, মাংস 1 পিস টুকরো টুকরো করে খেতে লাগলো। আশিক বলে ওঠে, আরে কি খাবার খাও? লজ্জা না পেয়ে খাও তো। খাচ্ছি তো। আয়ন আস্তে আস্তে 1 মুঠোর মতো খাবার খেয়ে গলার ভিতর ভাত যেতে চাইল না। আয়ন জোর করে খেতে গেলে মুখ দেখে বলে ওঠে, তুমি মাছ মাংস খাচ্ছ না, শুধু ডিম আর 1 টুকরা মাংস খেয়ে এমন মুখ বানাচ্ছ কেন? না মানে ম্যাম, আসলে আমি মাছ খেতে পারি না, কাটা দেখলে ভয় লাগে। আমি ডিম ভাজিটা বেশি খাই, মাংস মাছ এগুলো কম খাই। আয়নের দিকে ভুরকুচকে তাকালে আয়ন বলে, না মানে গরিব ঘরের সন্তান তো, না খেয়ে থাকার কারণে। আর কিছু বলতে যাবে তখনই আতিয়া বলে ওঠে, চলে যাও হাত ধুয়ে, আর আগামীকাল থেকে নিজে নিয়ে খেও। ধন্যবাদ ম্যাম। আয়ন উঠে চলে গেলে প্লেট নিয়ে একজন বলে ওঠে, আয়ান, ওগুলো আমাকে দাও। কি করবেন? বাহিরে কুকুর আছে, ওদের দিয়ে আসে, আপনি থাকেন। আয়নের কথা শুনে কাজের লোকটা বলে, তুমি তো একটু খেয়েছো, সব খাবার ভালো আছে, আমার কাছে দাও। ম্যাম অনুমতি দিলে খাবারগুলো আমি নিতে পারি। খাবার নষ্ট করার থেকে আমি বাচ্চাদের জন্য নিয়ে যেতাম। আমার এটা তো এটো খাবার, বাচ্চাদের কেন খাওয়াবেন? আয়ন কাজের মহিলাটার কথা না শুনে নিয়ে যেতে লাগলো। কাজের মহিলাটা আয়নের পিছনে যেতে লাগলো। আয়ন কুকুরগুলোকে দিলে কাজের মহিলার রাগ হলো। আয়নকে মনে মনে গালি দিতে লাগলো। আয়ন মহিলার কাছে গিয়ে 6000 টাকা দিয়ে বলে, বাচ্চাদের মাছ মাংস কিনে রান্না করে দিয়ে আসেন, এইসব খাবার খাওয়ানোর দরকার নাই। আর আমি টাকা দিচ্ছি, কাউকে জানাবেন না। আর যা প্রশ্ন আছে নিজের ভিতরে রাখেন। আয়ন প্লেটটা নিয়ে চলে গেল। কাজের মহিলাটা মনে মনে খুশি হয়ে বলে, ছি ছি, ছেলেটাকে কত গালাগালি করলাম, আর আমাকে কি না নিজের টাকা দিয়ে দিল। আল্লাহ ওর ভালো করুক। আয়ন প্লেটটা ধুয়ে রেখে রুমে চলে গেল। 4 দিন পর। তাহলে মিস্টার আয়ান, বিয়ের দাওয়াতটা মন ভরে খান। ম্যাম, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, পেট ভরে খান। ম্যাম, খাবেন নাকি হা করেন? জাস্ট শ্যাট আপ। আপনি পেট ভরে খান, আমার বিয়ের বিরিয়ানি বেশি করে খান। 3 ঘন্টা পর আমার হাজবেন্ড এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আচ্ছা থাকেন, ফুচকা খেয়ে আসি। রাক্ষস খোতাকার, যা বেশি করে খা। আয়ন চলে যেতে নিলে তিয়া আয়নের কলার চেপে ধরে নিজের দিকে টেনে কান্না করতে করতে বলে,
আয়ান এখনো সময় আছে, চলো পালিয়ে যাই। আয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আয়ান প্লিজ, এখান থেকে আমি ওকে বিয়ে করতে চাই না। পালাতে পারবো না, সো এইসব বলে লাভ নাই। বিয়ে করো, সুখে থাকবে, বাই। আয়নের কথা শুনে তিয়া রেগে সজোরে থাপ্পড় মেরে বলে ওঠে, এই তোর ভালোবাসা? তুই যে কাপুরুষ তার প্রমাণ আগে কেন দেস নাই? এখন কেন দিচ্ছিস? আমাকে যে ভালোবাসোস না আগে বললেই হয়তো। আমার জন্য এখানে কেন আসতে হবে? নিজেকে এত কষ্ট দিয়ে কি বোঝাতে চাস? ভালোবাসো না আবার আমার এখানে আমার জন্য গার্ড হয়ে আসোস? তোমার ফ্যামিলি অনেক ভালো, আমার ভালো লাগছে। তাদের বিপদ দেখে এখানে আছি, সব সমাধান করে চলে যাব। আর তোমার ওনার সাথে বিয়ে হইলে তুমি সুখে থাকবে, কান্না করো না। আয়নের কথা শুনে তিয়া রেগে গলা চেপে ধরে বলে, আমি তোকে ভালোবাসি। আমি তোর মতন বেইমান না। আমার শরীরে অন্য কেউ স্পর্শ করার আগেই আমি দুনিয়া থেকে বিদায় নিব। তিয়া কথাগুলো বলে ধাক্কা দিয়ে চলে গেল। আয়ন দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে কাশতে লাগলো। আয়ন রুম থেকে বের হয়ে আহিলকে ইশারা করে চলে গেল। আয়ন ফুচকার স্টলের সামনে গিয়ে ফুচকা খেতে লাগলো। তিয়া বারান্দা থেকে ওর দিকে তাকিয়ে দেখতে লাগলো আর কান্না করতে লাগলো। আয় তোর কাজিনরা আসলে চোখের পানি মুছে ফেল আর ওদের সাথে যেতে যেতে ভাবতে লাগলো, আমি কেন কান্না করছি? ওই যদি চিল মোডে থাকতে পারে, আমিও কেন থাকতে পারবো না? আমিও হাসি খুশিভাবেই বিয়ে করব। ওর কিছু যায় আসে না, আমিও দেখিয়ে দিব আমার ওর জন্য কোনো কষ্ট হচ্ছে না। তিয়া কথাগুলো বলে ওদের সাথে চলে গেল। তিয়াকে বউ সাজাতে লাগলো। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। 8টার দিকে বাসায় আসলে সবাই চিল্লাচিল্লি করছে। আতিয়া বলছে, ওদের এত বড় সাহস আমার ননদকে বাজে কথা বলে। এই তুই বের হ, তোর সাথে আমার ননদের বিয়ে দেব না। বোকা বাচ্চা, এখান থেকে যা। তোকে দেখলেই মেজাজ গরম হচ্ছে। তোদের ভাগ্য ভালো, আমার ননদকে তোর সাথে বিয়ে দিতে চাইছি। এই এখন আপনারা সবাইকে নিয়ে যদি না বের হন, তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আতিয়ার কথা শুনে বরপক্ষ অপমানিত হয়ে রেগে গালাগালি করতে লাগলো। আতিয়াকে গালি দেওয়া দেখে আইনকে বরের কান ধরে নিয়ে যেতে লাগলো। যে আইনকে মারতে আসলো, আইন সামনে থেকে লাঠি নিয়ে মারতে লাগলো। বরকে ধাক্কা দিয়ে মেরে বের করে দিয়ে বলল, ওইদিকে রাস্তা। আইন বলে ওঠে, তোকে আমি দেখে নিব, চামচা হয়ে বেশি বুঝা বের করব। ওই চাকর না আমার বোনের জামাই। আয়া, তুমি আমার বোনকে বিয়ে করবে? আশিকের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেল। আহিল মুচকি হাসি দিয়ে আতিয়া বলে ওঠে, আসিক, এইসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়ান, কি হলো, বিয়ে করবে কি? আমি গরিব ঘরের সন্তান, আমার সাথে আপনার বোনের কিভাবে যাবে? আর উনি আমাদের সাথে থাকতে পারবে না। আপনাদের মতো বাড়ি আমাদের না। তোমাকে ওই সব কিছু ভাবা লাগবে না। আমার বোনকে বিয়ে করবে কি না বলো। যদি বিয়ে করো, বাকিটা আমি দেখে নেব। তোমাকে এখানে বাড়ি করে দিব, তোমার ফ্যামিলি সব এখানে থাকবে, যা লাগে সব দিব। আসিক, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার বোন, আমাকে বুঝতে দাও। আর আমিও গরিব ছিলাম। তোমার জন্য আজ এত দূরে একজন নারী থাকলে সব পুরো সফলতা পাই। আমার আশা আয়ানের সাথে বিয়ে হইলে তিয়া ভালো থাকবে, আর ওর ব্যবসা যাই করতে যাক, আমরা তো আছি। তিয়া কখনোই রাজি হবে না। তিয়ার সাথে অন্যায় করা হবে। ওটা বাদ দাও। আয়ান মামা অনেক ভালো আম্মু, তুমি বাধা দিও না। আব্বু ঠিক ডিসিশন নিয়েছে। আশিক আইনকে নিয়ে গেল। আতিয়া তিয়ার কাছে গিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে? আর ওকে ওর বাবা মাকে নিয়ে আসতে বলো। ওই বেইমান আমাকে ধোকা দিয়েছে। আমি আর ওকে বিয়ে করতে চাই না। ওর মতো কাপুরুষকে আমি বিয়ে করতে চাই না। না হইলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো। তিয়া আতিয়ার দিকে তাকিয়ে থাকলো। যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব। আমার আর কোনো সমস্যা নেই। তিয়া কথাগুলো বলে চলে গেল। আশিক আয়নের দিকে তাকিয়ে বলে, তাহলে হয়ে গেল। আয়ান, তোমার ফ্যামিলিকে ডাকো। দরকার নেই, বাবা মা আসতে পারবে না। আর ওনাদের ছাড়া বিয়ে করলে কারো কিছু যায় আসবে না। আমাকে কেউ পছন্দ করে না। তোমার বাবা মাকে ছাড়া কিভাবে তোমার সাথে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দেব? আমাকে দেখে তো এত দূর আসলেন, তো সেখানে আমার ফ্যামিলি ছাড়া বিয়ে দিতে সমস্যা কি? আমার বাবা মা আমার ব্যাপারে কোনো আগ্রহ নাই। বিয়ে হইলে পরে বললেও চলবে। আম্মু রাখো তো, বাবা মাকে দিয়ে কি হবে? মামা আসেন। আহিল আয়নকে নিয়ে গেল। আহিল আস্তে আস্তে বলে, হা হা মামা, কাজে লাগছে। আপু তো যা শুরু করছে, আল্লাহ জানে, সব ভেস্তে না দিলে হয়। নানা নানি জানলে তো কত যে রেগে যাবে। ওনাদের জানানো মনে হয় ঠিক হবে।
আরে বিয়েটা তো করে নেই, পরে আব্বু আম্মুকে বোঝালেই হয়ে যাবে। আর পরে দরকার হইলে নতুন করে বিয়ে করব। আগে তোকে বউ বানিয়ে নেই, রেগে তো বোম হয়ে গেছে। তাও ঠিক। আয়নকে বসিয়ে দিল, কাজে বিয়ে পড়ানো শুরু করলো। তিয়া ঘোমটা দিয়ে বসে আছে। তিয়া হঠাৎ করে আয়নের নাম শুনে অবাক হয়ে গেল। তিয়া ঘোমটা খুলে বলে, আমি এই বিয়ে করব না, এই ছেলেকে বিয়ে করব না ভাবি। আপনি আমাকে কোন হিসাবে এই গরিবের সাথে বিয়ে দিচ্ছেন? ওর থেকে রাকিবের সাথে বিয়ে দিলেও আমি রাজি। ম্যাম, কি বলেন? তোমার ভাইয়া ঠিক করেছে। তোমাকে তো বললাম বয়ফ্রেন্ডের খোঁজ দিতে, তুমি বললে ধোকা দিয়েছে। সেখানে কি করব? আমি এই বিয়ে করব না। আমি সারা জীবন কুমারী থাকবো, তাও ওকে বিয়ে করব না। ম্যাম, আপনার ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। ম্যাম, আমার উপরে এত রাগ করবেন না। ফুপি, রাগ করে ভুল সিদ্ধান্ত নিও না, বিয়েটা করে নাও। চুপ কর। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। ওই বিয়ে না করলে জোর করে ঠিক করা হবে না আশিক। দেখো, প্রথম প্রথম ঝগড়া হবে, পরে ঠিক দেখবে আয়ানকে মেনে নিতে পারছে সব কিছু। প্রথমে ঝগড়া থাকে। তোমার সাথে কি আমার আগে পড়তো? আমি তোমার সবথেকে অপছন্দের মানুষ ছিলাম। সেখানে দেখো, তুমি রাজপ্রাসাদ ছেড়ে আমার কুঁড়ে ঘরে এসেছিলে। আজ এত কিছু সহ্য করে আছো, নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে এখানে আছো। দেখো, ওরাও সেম হবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। আশিকের কথা শুনে আতিয়া চমকে গেল। বিয়ে পড়ানো শুরু করলে, বিয়ে পড়ানো শেষ হলে তিয়া রেগে চলে গেল। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আহিলের সামনে দিয়ে বসে হাতে হাত মিলিয়ে কানে কানে বলল, মামা, মামি রেগে গেছে, যাও রাগ ভাঙাও গা। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি তোমার মামা হই, আমার সাথে ফাইজলামি করলে কানের নিচে দিব। সরি মামা, যাই হোক, ট্রিট কই আমার? অ্যাকাউন্ট চেক করেন। আহিল ফোন চেক করে চোখ বড় বড় হয়ে গেল। আয়নের কানে কানে বলে, 1 লাখ? মামা, এত টাকা কেন? এইটা আম্মু দেখলে তো সন্দেহ করবে। ঘুরতে যাবে লাগবে, বন্ধুদের সাথে যাবে যেহেতু। আই লাভ ইউ মামা। কি ব্যাপার আহিল, এত কানে কানে কি কথা বলিস? আহিল চলে গেল। আয়ন বলে ওঠে, স্যার অনুমতি দিলে আমি কি ওনার কাছে যাব? আরে তোমার বউ, তুমি তার কাছে যাবে, সেখানে আমার অনুমতি কেন লাগবে? আয়ন ধন্যবাদ দিয়ে দৌড়ে চলে গেল। তিয়ার আম্মু বলে ওঠে, আশিক, কাজটা বাড়াবাড়ি হয়ে গেল না? আম্মু, আল্লাহর উপর ভরসা রাখো, ওদের লাইফটা সুন্দরভাবে চলবে। আয়ান ছোট বাট বুদ্ধিমান, সব দিকে ঠিক আছে, দেখতেও মাশাল্লাহ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আশিক চলে গেল। এইদিকে আয়ন রুমের সামনে গিয়ে বুকের সাহস নিয়ে ভিতরে ঢুকলো। তিয়ার উপর হয়ে কান্না করছে। আয়ন দরজা খোলার শব্দ শুনে বলে ওঠে, এখন এখান থেকে যা, তোরা প্লিজ বিরক্ত করিস না আমাকে। আয়ন তিয়ার কথা শুনে আস্তে আস্তে দরজা লাগিয়ে দিই তিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। তিয়ার পেটে মুখ লুকিয়ে দুহাত খাটের সাথে চেপে ধরে বলল, জান, রাগ করো না, সরি তোমাকে কাঁদানোর জন্য। তোমাকে তো বলেছিলাম আমার উপরে ভরসা রাখতে। তুমি তো জানো আমি যা বলি ওইটাই করে ছাড়ি। ছাড় আমাকে, তুই একদম আমার কাছে আসবি না, আমার থেকে দূরে যা। আয়ন মুখ তুলে তিয়ার উপরে ওঠে, 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটে আলতো করে কিস করল। তিয়া থুতু দিলে আয়ন বলে ওঠে, এত ঘৃণা করা শুরু করলে যে থুতু মারলে। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি। তুই আমাকে কম কষ্ট দেস নাই। তুই একটা জিনিস ভাব, তোর জায়গায় অন্য কেউ থাকলে তার সাথে আমাকে জোর করে বিয়ে দিত, আর সেখানে তুই কিনা চিলমুড়ে ছিলি। একবার ভেবে দেখ কি হতো। এখন তুই আমার কাছে না, অন্য পুরুষ আমার শরীরে স্পর্শ করত, খুব ভালো লাগতো তোর, তাই না? আয়ন তিয়ার কথা শুনে উঠে বসে বলল, বিয়েতে যা যা হয়েছে সব আমার প্ল্যান করা। আমি যা প্ল্যান করেছি সেভাবে হয়েছে, বাট একটা জিনিস ভেবে অবাক হয়েছি। তোমাকে যে বিয়ে করতে এসেছিল ওই রাইসাদের আত্মীয় হয়, যেটা তোমরা জানো না। ওরা প্ল্যান করে তোমার সাথে বিয়ে করিয়ে তোমার লাইফটা নষ্ট করে দিত। আমি মানুষ পাঠিয়ে ভয় দেখিয়ে ওদের এসব করাইছি। ওরা যা যা বলছে সব ভয় পেয়ে বলছে। আর একটার সুবিধা হয়েছে, তোমার বড় বোনকে ওরা মারে নাই, তোমার চাচা মারছে। ওদের সাথে হুদাই শত্রুতা বাঁধিয়ে দিয়েছে। কি বলছো এসব? ওয়েট, আমি তোমাকে শুনাই। আয়ন ভয়েস রেকর্ড শোনালে তিয়া রাগে বলে ওঠে, এখন ভাবিকে জানাতে হবে, ওদের আর ছাড় দেওয়া যাবে না, পুলিশে দিতে হবে। কুল বেবি, আরও কিছু প্রমাণ দরকার আছে। আর আগে তোমার দুলাভাইয়ের সাথে সম্পর্কটা আগের মতো করতে হবে। 2জন মিলে ওদের সাথে লড়তে সুবিধা হবে।
জন্যই তো বলি দুলাভাই এত ভালোবাসে, বাট শেষমেশ আপুকে কিভাবে মারলো। দুলাভাইয়ের বোন আর মা খচ্চর আছে, ওরা বিগড়ে দিয়েছে, আপুর উপর অত্যাচার হয়েছে। আচ্ছা আয়ান, একটা কথা বলো তো, কি কথা? তুমি সবাইকে সত্যিটা কেন বললে না? তোমার আব্বু আম্মু দেশে এসেছে, যদি জানে তুমি বিয়ে করছো তখন কি হবে? কুল, এত ভাবতে হবে না, আমি বুঝে নিব। এখন তো রেগে থাকো না। আমাকে কান্না করাইছো না, আমার কাছে আসতে দিব না, দূরে থাকো। যাক বাবা, বিয়ে করে আবার নাকি দূরে থাকবো। বিবি যান, আপনি আমাকে একটু কাছে আসতে দেন নাই, এখন আপনি আমার বিয়ে করা বউ, আপনাকে তো আমি ছাড়বো না বিবি যান। একদম না, বিয়ে মানি না আমি। তাই নাকি? তিয়া কিছু বলতে যাবে অ্যান্ড সাথে সাথেই ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া মনে মনে হাসতে লাগলো। আয়নের মাথার পিছন ধরে পাল্টা কিস করতে লাগলো। অ্যান্ড তিয়ার শাড়ির আঁচল ফেলে দিয়ে কিস করতে যাবে, তখনই ফোন বেজে উঠল। আয়ন বলে ওঠে, অ্যান্ড কে কল দিল? ওয়েট যান। ফোন বের করে দেখে আয়নের মামা। আয়ন কল রিসিভ করে বলে, হ্যাঁ মামা বলো। তোর আব্বু আম্মু দেশে এসেছে, আয়ান যত তাড়াতাড়ি পারো বাসায় আয়। মামা, আব্বু আম্মুকে বলে দাও আমি কক্সবাজারে আছি। ওটাই বলছি, বাট তোর নাম্বারটা দিতে হয়েছে, কল দিলে ধরে বলবি কক্সবাজারে আসোস। ওকে মামা, লাভ ইউ মামা। হইছে, ঘুমা, সকালের দিকে কল দিতে পারে। ওকে মামা। আয়ন কল কেটে দিল। অ্যান্ড তিয়ার দিকে তাকিয়ে লুচ্চাদের মতো করে তাকালো। তিয়া বলে ওঠে, ফাজিল, চোখ টেরা করে দিব এইভাবে তাকালে। আমার বউ, আমি যেভাবে ইচ্ছে তাকাবো। তুমি বলার কে? আমার শরীর আমি তাকাতে দিব না। ওয়েট, দেখাচ্ছি মজা। অ্যান্ড কথাটা বলে টান দিয়ে শাড়ি খুলে ফেল। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হাত দিয়ে বুক ঢেকে রাখার চেষ্টা করলো। আয়ন পা ধরে টান দিয়ে শুয়ে দিয়ে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। তিয়া লজ্জায় বলে ওঠে, আয়নের বাচ্চা, ছাড়ো বলছি, লজ্জা শরম নাই সিনিয়র মেয়ের সাথে এসব করতে? ওলে ওলে লজ্জাপতি রে। না বিবিদিন, আমার লজ্জা লাগে না, লজ্জা পাইলে বাবা হওয়া লাগবো না। যা ফাজিল একটা, ছাড়ো তো। তিয়া সরিয়ে দিয়ে দৌড় দিতে লাগলো। আয়ন উঠে তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। তিয়া লজ্জায় মুখ লুকিয়ে বলে, ছেড়ে দাও না, আমার লজ্জা লাগছে অনেক। পিচ্ছি একটা ছেলের সাথে নাকি বাসর করবো, ছি ছি, ছেড়ে দাও, আর একটু বড় হও। এত লজ্জা কোথা থেকে আসে? রাগ দেখানোর সময় তো লজ্জা আসে না, আর বাসর করার সময় ওনার লজ্জা আসে। সমস্যা নাই, একবার বাসরটা হয়ে যাক, সব লজ্জা চলে যাবে। ছাড়ো না প্লিজ, প্লিজ ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি নাই। 20 বছর সিঙ্গেল থেকে নাকি আমি ওনাকে ছেড়ে দিব সম্ভব? অ্যান্ড কথাগুলো বলে খাটের উপরে ফেলে দিই। তিয়া লজ্জায় হাত দিয়ে চোখ ঢেকে বাচ্চাদের মতো করতে লাগলো। অ্যান্ড ফিক করে হেসে দিয়ে বলল, বাচ্চাদের মতো করা বন্ধ করবে, আমার অনেক হাসি পাচ্ছে কিন্তু। তুমি অনেক পচা, যাও। পচাগিরি দেখাই। অ্যান্ড তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। তিয়া আয়নের সাথে আস্তে আস্তে তাল মিলিয়ে আদর করতে লাগলো। সকালে তিয়ার ঘুম ভাঙলে দেখে আয়নের বুকে মাথা দিয়ে আছে। আয়নের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বিবি করে বলতে লাগলো, পিচ্ছি একটা, লজ্জা শরম কিছুই নেই। পিচ্চির বাচ্চা আমার সব দেখে ফেলেছে, মনে যাচ্ছে। কিস করতে, তাই না? আসো কিস করি। আয়নের কথা শুনে তিয়া চমকে গেল। তিয়া লাফ দিয়ে উঠলে আয়ন হাসি দিয়ে চোখ খুলে বলল, আসো কিস দেই। না না, আমি মারতে চাইছি, কিস দিতে চাই না। না না জান, আমি তো জানি তুমি আমাকে কিস করবে। তোমার জুনিয়র হাজবেন্ড হয়তো তোমার কথা না জানলে কে জানবে? আসো জান, আসো। একদম না, তুমি ভুল জানো। তিয়া দৌড়ে পালিয়ে যেতে নিলে আয়ন নেমে পিছন থেকে জড়িয়ে ধরল। তিয়া চোখ বন্ধ করে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, জান, আমার সারা রাত আদর করে হয় নাই, এখন তো ছাড়ো, গোসল করি, অনেক বেলা হয়ে গেছে। তিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে যাবে, তখনই ফোন বেজে উঠল। আয়ন তাড়াতাড়ি করে তিয়াকে ছেড়ে দিল। তিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন খাটের কাছে গিয়ে ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। আয়ন কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি বাসায় আসবে কবে? আর এই সিম কেন ব্যবহার করছো? আসলে আম্মু, ফোনটা রাগে ভেঙে ফেলছি, সিম কোথায় যে জানি না। কি হয়েছিল? বাদ দেন, আব্বু কোথায়? বসে আছে, কথা বলো। আয়নোর আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ফোন রেখে দিল। তিয়া তোয়ালে পরে বের হইলে আয়ন ভুর কুচকে তাকালে তিয়া বলে ওঠে, মাথায় যা চলছে ঝেড়ে ফেলেন,
নিচে যাব, মান সম্মান একটু রাখো। আর তোমার সাথে একটু রাগ দেখাবো। এক রাতে যদি মিল দেখে তাহলে তো সবাই স্ট্রোক করবে। রুমের ভিতরে মিষ্টি বউ হইবে আর বাহিরে বাঘিনী, তাই তো? কি আমি বাখিনি? তিয়া রেগে মারতে যাবে। আয়ন সাথে সাথে পাঞ্জাবিটা পরে দৌড়ের রুম থেকে বের হয়ে গেল। আয়নকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ন সোজা রুমে গিয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তিয়া পোশাক চেঞ্জ করে বের হলো। তিয়া নিচে গেলে ওর কাজিনরা এসে ঘিরে ধরল। তিয়া বিরক্ত হয়ে বলে, এভাবে ঘিরে কেন ধরস? সামনে থেকে সর। তিয়ার কথা শুনে আয়াত বলে ওঠে, ফুপি, এত রেগে আছো কেন? তোর আব্বুকে জিজ্ঞাসা করগা। তিয়া কথাগুলো বলে সোফায় গিয়ে বসলো। আয়ন রুম থেকে বের হয়ে বলল, ম্যাম, কোথাও বের হবেন নাকি? বাট তিয়ার সাথে থাকো। সমস্যা নাই ম্যাম, কোথায় যাবেন? যেটা বলছি ওটাই করো। আতিয়া কথাগুলো বলে চলে গেল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি যাচ্ছি, ম্যামের কোনো বিপদ হইলে বাচ্চা দুইটা এতিম হয়ে যাবে। এটা আমি কখনোই হতে দিতে পারি না। আরে কিছু হবে না, এত ভেবো না তো। আহিল, তুমি কোথায় যেন যাবে, চলো যাই। চলেন। আহিল ফোনটা পকেটে রেখে উঠে চলে গেল। আয়ন বাইক চালাতে লাগলো। আহিল বলে ওঠে, কোথায় যাব মামা? পাশের গ্রামে। প্রমাণগুলো তোমার কাছে আছে নাকি? আছে, আর জায়গা মতো পৌঁছে গেছে। এখন আমি যখন বলবো তখন ধরে ফেলবে। আগে সব প্রমাণ জোগাড় করি। ফুপির কি রাগ ভাঙছে? বাট সবার সামনে একটু ঢং করবে। আয়নের কথা শুনে আহিল হাসতে লাগলো। আয়ন আহিলকে নিয়ে পাশের গ্রামে চলে গেল। আয়ন আতিয়াকে দেখে লুকিয়ে গেল। বাইক থেকে নেমে আয়ন দেখে বাসার ভিতরে যাচ্ছে। আয়নকে আহিল বলে ওঠে, মামা, আম্মু এই বাসায় কি করে? বুঝতে পারছি না, ওয়েট, পিছন দিয়ে দেয়াল টপকাতে হবে। তুমি বাইক নিয়ে চলে যাও। না, আপনাকে একা ছাড়া যাবে না, আমিও যাব এখান থেকে। আহিল বাইকের চাবি নিয়ে আয়নের সাথে দেওয়াল টপকে চুরি চুরি করে ঢুকে পড়ল। দুইটা গার্ডকে অজ্ঞান করে ওদের পোশাক পরে ভিতরে চলে গেল। আয়ন আহিল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো। আতিয়ার কথা শুনে চমকে গেল। আতিয়া বলে ওঠে, এই প্রমাণগুলো যে দিয়েছে তাকে বের করতে হবে। আর আমাদের কেন বারবার সাহায্য করছে? এখানে তার কি চাওয়া পাওয়া? আতিয়ার কথা শুনে লোকটা বলে ওঠে, আমি কিছু জানি না মা, কিন্তু জাফরকে শিক্ষা না দিলে হবে না। ওরা বেশি বাড়াবাড়ি করছে, আর ওরা যার জন্য এমন করছে ওইসব কিছু পাবে না। যতটা জানি দলিলে সব তোমার শ্বশুরমশাইয়ের নামে আছে। তোমার শ্বশুর বোকা সরল সোজা ছিল দেখে এই সব বের করতে পারে নাই। যা বোঝানো হয়েছে তাই বুঝেছে। যত তাড়াতাড়ি পারা যায় ওর বাসা থেকে দলিলগুলো চুরি করতে হবে। ওর বাসায় যাওয়া তো সম্ভব না, ওই যে পরিমাণ মানুষ রাখছে। আর আমার মনে হয় না বাসায় কোনো কিছু রাখছে, এখন নিশ্চয়ই জায়গা চেঞ্জ করেছে। আতিয়ার কথা শুনে অবাক হয়ে বলে, এইটা কেন মনে হচ্ছে তোমার? তিয়ার হাজবেন্ড, মানে যার সাথে বিয়ে দিলাম, ওই ছেলেটা খুব সাহস। আজকে টাচ করেছিল দেখে আশরাফকে বাসায় গিয়ে মেরে এসেছে। এটা তো ওর বুঝে গেছে যে আয়ানের দ্বারা সব সম্ভব। আয়ানকে অলরেডি ভয় পাওয়া শুরু করেছে। আতিয়ার কথা শুনে অবাক হয়ে গেল সবাই। লোকটা বলে ওঠে, কি বলছো? ওই ছেলেটাকে তো আমি দেখেছিলাম মাঠের কাছে। ওর তো বেশি বয়সও হবে না, এত সাহস কিভাবে সম্ভব? আর ওরা কিছু করতে পারে নাই? পুলিশ কিছু বলে নাই? আমিও সেটাই ভাবছি, এই ছেলেকে পুলিশ কেন ধরলো না? ওদের যা হয় রাইসার ফ্রেন্ডকে কল করে তো ধরিয়ে দেওয়া হয়। ওদের পুলিশের সাহায্য বেশি নেয়, অথচ ওর কিচ্ছু করতে পারলো না। দুজন কথা বলতে লাগলো। আহিল ওইখান থেকে চলে গেল। গার্ডগুলোকে পোশাক পরিয়ে দিয়ে পানির সিট দিয়ে দৌড়ে দেওয়াল টপকে চলে গেল। বডিগার্ডদের চিল্লাপাল্লা দেখে সবাই বের হইলে কাউকে পেল না। এদিকে আয়ন আহিলকে নিয়ে পালিয়ে গেল। আতিয়া গার্ডদের সামনে দাঁড়ালে আহিলের পারফিউমের ঘ্রাণ নাকে আসলে অবাক হয়ে গেল। আতিয়া কিছু না বলে সোজা আয়াতকে কল দিয়ে বলল, আয়াত, আহিল কোথায় রে? কেন, আম্মু কিছু হয়েছে কি? কোথায় ওই? আয়ান মামার সাথে বের হয়ে গেছে। আতিয়া আর বুঝতে বাকি রইল না। আতিয়া এখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল। হঠাৎ করে পিছন থেকে দুজন আতিয়ার গাড়ি পিছন পিছন দৌড়াচ্ছে। আতিয়া গাড়ি থামাতে বলে
মহিলা দুইটা বলে ওঠে। বোমা, তুমি আমার ছেলে জামাইয়ের কোনো ক্ষতি করো না। আমার ছেলে জামাইয়ের কোনো দোষ নাই। আমাদের বন্দি করে বাধ্য করে ওইসব বলেছিল। মানে? আতিয়াকে মহিলাগুলো বলে ওঠে। তিয়ার বিয়ে যার সাথে দিয়েছ ওই ছেলেটা এসব করেছে। ওই মানুষ পাঠিয়ে আমাদের ভয় দেখিয়ে এসব করেছে। প্রমাণ লাগলে এই দেখেন ওই ছেলেটার হাতের ঘড়ি। আমার মনে হয় ওই ছেলেটা জাফর ভাইয়ের লোক। ওই তোমাদের ক্ষতি করার জন্য ওই বাসায় ঢুকে ভালো সাজছে। ওকে আমরা অনেকবার তালুকদার বাড়ির আশেপাশে দেখেছি। ওই তোমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে এসব করছে। আমার যতটুকু মনে হয় তিয়ার নামে তো অনেক সম্পদ আছে। ওই সফরের লোভে ফাঁসিয়ে বিয়ে করেছে। আর দ্বিতীয়, তোমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে তোমাদের ক্ষতি করতে চাচ্ছে। মহিলাগুলো আইনের ব্যাপারে আরো অনেক ধরনের কথা বলতে লাগলো। কিছু প্রমাণ দেখালো। আতিয়ার মাথায় আগুন ধরে গেল। আতিয়া আর এক মুহূর্ত ওখানে না থেকে গাড়িতে উঠে পড়লো। মহিলাগুলো ভিলেন মার্কা হাসি দিয়ে চলে গেল। গাড়ির পিছন থেকে আশরাফ বের হয়ে বলল, একদম ফার্স্ট ক্লাস হয়েছে, যাও, তোমার আর কোনো ভয় নাই। আশরাফের কথাগুলো শুনে মহিলাগুলো ভয়ে চলে গেল। আশরাফ হাসতে লাগলো। এদিকে আথিয়া বাসে গিয়ে রাগে বলে ওঠে, আশিক, তোমার প্রিয় আয়ান কোথায়? এখন আমার সামনে আসতে বলো। কি হয়েছে, এত রেগে আছো কেন? রেগে যাব না? তোমাকে বারবার বললাম ওই ছেলের সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না। তুমি জানো ও কি করেছে? কি করছি, শান্ত হও। আতিয়া রেগে সবাইকে সবকিছু খুলে বলে। আশিকের মাথায় রক্ত উঠে গেল। সবাই রেগে গেল। তিয়া বলে ওঠে, ভাবি, আপনার ভুল হচ্ছে। আয়ন সম্পদের লোভে এমন কিছু করে নাই। ওই তো ওই। আতিয়া সোজা আয়নের কাছে গিয়ে সজোরে থাপ্পড় মারল। আয়ন গালে হাত দিয়ে বলল, ম্যাম কি হচ্ছে, এত রেগে গেছেন কেন? আয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আশিক লাথি মেরে ফেলে দিল। আহিল বলে ওঠে, আব্বু এইসব কি করছো? তুই সামনে থেকে সর। এই তোমরা তাকিয়ে আছো কেন? ওকে বেঁধে মারো। আশিকের কথা শুনে তিয়া বলে ওঠে, একদম আমার হাজবেন্ডের গায়ে কেউ হাত দিবে না। আয়াত, সোনালি, তিয়াকে ধরে রাখ। কুত্তার বাচ্চা, তুই আমার বোনকে এক রাতের ভিতরে জাদু করে ফেলছোস। স্যার, বাবা মা নিয়ে কোনো গালি দিয়েন না। আমি কি করছি সেটা তো বলবেন। আয়ন উঠে কথাগুলো বলল। আশিক বুকে লাথি দিয়ে সদর দরজা দিয়ে বের করে দিল। সবাই মিলে আয়নকে ধরে ফেলে। আতিয়া সবাই সদর দরজা থেকে বের হইল। আশিক হাতে লাঠি নিয়ে আয়নকে বাড়ি মারল। তিয়া বলে উঠল, ভাইয়া, আয়নকে ছেড়ে দাও। ভাইয়া ভাবি, আপনারা যা ভাবছেন আয়ন মোটেও তেমন ছেলে না। আয়ন সম্পদের জন্য এই বাড়িতে আসে নাই। প্লিজ ওকে ছেড়ে দেন। টিয়া, চুপ করো। ওই এমন খেলোয়াড়, ওকে বোঝার উপায় নাই। ও এমন কাজ করতে পারে? আতিয়া রেগে কি আয়নের বেল্ট খুলে বাড়ি মারলে। আয়ন ব্যথায় কুকড়ে উঠল। আয়ন বলে ওঠে, ম্যাম আমি কি করছি আমাকে তো বলবেন। আম্মু, মামাকে মেরো না। আম্মু, তোমাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার ছেলেকেও হাতের মুঠোয় করে ফেলেছিস। তুই আমার ছেলেকে নিয়ে তালুকদার বাড়িতে গেছিস না? তুই চোরের মতন আমার ছেলেকে নিয়ে ওই বাড়িতে কেন গেছিলি? ম্যাম আপনার টেনশন হচ্ছিল তাই গেছিলাম। আয়নের কথা শুনে আতিয়ারও রেগে গিয়ে বেল্ট দিয়ে বাড়ি মারলে। আয়ন চিৎকার দিয়ে বলে, আম্মু গো। আয়নের চিৎকার শুনে আতিয়া থমকে গেল। আতিয়া আয়নের চিৎকার করা দেখে ভাবতে লাগলো, এই ছেলেটাও আমার ভাইয়ের মতন সব কাজ কেন করে না? ওই অন্য কেউ ওর আব্বু আম্মুকে পিক আমাকে দেখিয়েছিল তো। ভাবি প্লিজ ওকে ছাড়েন। আতিয়া আয়নের মুখ চেপে ধরে বলে, আমার ছোট বোনকেও তুই প্ল্যান করে বিয়ে করছিস, তাই না? তুই কি ভাবছিস তুই তিয়াকে বিয়ে করে আমাদের সম্পদের অর্ধেক পেয়ে যাবি? ফকিন্নির বাচ্চা হয়ে আমাদের বাড়িতে রাজত্ব করবি? তুই ভাবলি কি করে? আর আমাদের শত্রুর সাথে হাত মিলিয়েছিস, তাই না? নিশ্চয়ই তোকে বলেছে এই দিবে ওই দিবে। ওর নিজের তো কিচ্ছু নাই, তোকে কি দিবে? তুই আমাদের বোকা ভেবেছিলি, এত সুন্দর প্ল্যান করেছিস। তোর বুদ্ধির প্রশংসা করতে হয়, বাট দুঃখের বিষয় হলো প্ল্যানে কাজ দিল না, তার আগেই জেনে গেলাম। আতিয়া কথা শুনে তিয়া নিজেকে কন্ট্রোল করতে না পারে রেগে বলে ওঠে, উফ, এক বালের কথা পেয়েছে। তোমাদের ধারণাও নাই কার ছেলেকে তোমরা ধরে রাখছো। তোমাদের কিছু সম্পদের জন্য ওকে আমার বিয়ে করা লাগবে নাকি? তুই চুপ কর। ওই তোর মাথাটা খাইছে। আমি বেঁচে থাকতে আমার আরেকটা বোনের কেউ ক্ষতি করতে পারবে না।
আমি ক্ষতি করতে দিব না। তোকে তো আমি মেরে ফেলবো। আশিক আয়নের কলার ধরে জোরে ঘুষি মেরে লাথি মারলো। সোজা আয়ন একটা গাড়ির ওপর গিয়ে পড়ল। গাড়ির সাথে কপালে ধাক্কা খেয়ে তিয়া ধাক্কা মেরে দৌড়ে আয়নের কাছে যেতে লাগলো। আহিল দৌড়ে গিয়ে আয়নকে ধরে ফেলল। তিয়া আয়নের কপালে হাত চেপে ধরে বলে, ব্যাস অনেক হয়েছে। আমার হাজব্যান্ডের কিছু যদি হয় আমার সামনে, আমি সবার নামে মামলা করব। আমি কাউকে ছাড়বো না। এই মানুষগুলোর ভালোর জন্য তুমি এখানে থাকছো। দেখতে পারলে ওরা কি ধরনের মানুষ। ওরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। টিয়া শান্ত হও, ওনারা ভুল বুঝেছে। ওনাকে বুঝিয়ে বললে বুঝবে। কোনো বোঝানোর নেই। ওরা এত তাড়াতাড়ি তোমার সব উপকারের কথা ভুলে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছ। আমার স্বামী ওই বোকা চন্দ্রবিন্দুকে দিয়ে জোর করে আমার নামে মিথ্যা বলে চলে যেতে বলেছিল। হ্যাঁ, বিয়ে ভাঙা থেকে সব কিছু আমার হাজবেন্ড করেছে। এর সাথে আহিলও যোগ ছিল। আহিল, আয়ান, ওর বন্ধুরা সবাই মিলে এসব করেছে। বাট এর মানে এই না যে আমার হাজবেন্ড তোমাদের এই সামান্য কিছু সম্পদের জন্য আমাকে বিয়ে করতে এসেছে। আহিল, তুইও ছিলি মানে? হ্যাঁ, আমিও ছিলাম। এত বড় সাহস তোর, নিজের ফুপির ক্ষতি করস? খবরদার, আহিলের গায়ে হাত তুলবে না। আমার ক্ষতি না। আয়ান আমার বয়ফ্রেন্ড। আয়ানকে আমি ভালোবাসি। আয়ান আমাকে ভালোবাসে। আমার বিয়ের কথা শুনে ওই এখানে এসেছে। ওই কোনো গরিব ঘরের সন্তান না, ওই কোটিপতির ছেলে। ও চাইলে তোমাদের 1000 বার কিনে ছুঁড়ে ফেলে দিতে পারে। টিয়া কি করছো? চুপ করো। অনেক চুপ থাকছি। আর না, আমি আর কাউকে ভয় পাই না। আমি এখন সবার সামনে বলতে চাই, আমি আয়ানকে ভালোবাসি। নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ওই আমার বয়সে ছোট দেখে আমি তোমাদের ওর সম্পর্কে বলতে সাহস পাই নাই। ওই বারবার আমাকে বলেছিল ওর বাবা মাকে রাজি করিয়ে পাঠাবে। তোমাদের ভয়ে আমি আসতে না করেছি। কিন্তু ওই আমাকে পাওয়ার জন্য ওই ছোট ঘরে থেকেছে। এত কষ্ট সহ্য করেছে। যে ছেলে এসি রুম ছাড়া ঘুম হয় না, সেই ছেলে মশার কামড় খেয়ে গরম সহ্য করে ওখানে থেকেছে। বিলাসবহুল জীবন রেখে এখানে পড়ে আছে শুধুমাত্র আমার জন্য। কতবার বললাম পালিয়ে যেতে, পালায় নাই। শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে। হ্যাঁ, ওই অন্যায় করেছে ওদের ভয় দেখিয়ে। আম্মু, ওই লোকগুলো আশরাফ চাচ্চুর প্ল্যান মতো ফুফিকে বিয়ে করতে এসেছিল। আমার কাছে সব প্রমাণ আছে। আর তোমাদের কাছে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তাদের তোমরা খুঁজতেছো। তারা আর কেউ না, আমি আর মামা। ওদের কথা শুনে সবাই যেন থমকে গেল। আতিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আতিয়া বলে ওঠে, আমার ভুল না হইলে রায়হান চৌধুরী, রাহেলা চৌধুরীর একমাত্র সন্তান আরুষ চৌধুরী আয়ান। আতিয়ার কথা শুনে আশিক চমকে গেল। তিয়া বলে ওঠে, হ্যাঁ ভাবি, ওই আরুষ চৌধুরী আয়ান। ওকে আরুষ চৌধুরী হিসেবেই সবাই চেনে। আতিয়া দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আতিয়াকে এভাবে চুমু খেতে দেখে আশিক, আহিল বাদে সবাই অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, তুই আমাকে চিনিস? হ্যাঁ। আতিয়ার কথা শুনে আয়ন জড়িয়ে ধরে বলে, তাহলে আমাকে আগে কেন বললি না? আপু, আমি তোমার আয়ান, কেন বললি না? আমি তোকে মারলাম, তুই কেন বললি না? কেন চুপচাপ মার খাইলি? আতিয়ার কথা শুনে তিয়ার আম্মু বলে ওঠে, তার মানে এইটা তোমার সেই ছোট ভাই, আর তুমি তাহলে রায়ান চৌধুরীর মেয়ে? হ্যাঁ আম্মু, তিয়া রায়হান চৌধুরী মেয়ে। কি বলো ভাইয়া? এত বছর আমাদের কেন বলো নাই? তিয়া চাই না ওর ফ্যামিলি বিষয়ে কেউ জানুক, আর ফ্যামিলি বিষয় জেনে কেউ ওকে ভালোবাসুক। ও চেয়েছে ওকে ওর মতন সবাই ভালোবাসুক। কারো মনে যেন কোনো লোভ জন্য না নেয়, বেশি কিছু আশা যেন কেউ না করে। আয়ান, তুমি তো কোনোদিন বলো নাই তোমার বোন আছে। আমি নিজেও জানতাম না আমার বোন আছে। আপুকে যেদিন মিটিং নিয়ে যাই, ওনার ফোনে আমার পিক দেখে আমি চমকে যাই। উনি বলে তার নাকি ভাই মামাকে জিজ্ঞেস করি। পরে উনি সব বলে যে উনি আমার বোন হয়। তুই আমাকে কেন আগে বললি না? জানিস তোকে আমি কত মিস করেছি। আর সেই আমি কিনা তোর গায়ে হাত তুলেছি, ব্লেড দিয়ে মারছি। আমি এত বড় অন্যায় কিভাবে করতে পারলাম? আমার কলিজার টুকরা ভাইকে আমি ওদের কথা শুনে অবিশ্বাস করে মারলাম। আতিয়া হাউমা করে কান্না করতে লাগলো। আয়ন আতিয়ার চোখের পানি মুছে দিতে দিতে বলে, আপু কান্না করো না, তোমার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। কিন্তু চল আমার সাথে। যার জন্য তোকে মারতে বাধ্য হয়েছি ওদেরকেও আমি ছাড়বো না। আতিয়া আয়নকে নিয়ে যেতে লাগলো। আহিল মনে মনে ভাবতে লাগলো, ভুলেও বলা যাবে না আমি মামাকে আগে থেকে চিনতাম। বললে তো আল্লাহ মেরে ফেলবে আম্মু আমাকে।
কেন তাকে বলি নাই, হাজার প্রশ্ন। উফ। আতিয়া আয়নকে সোফায় বসিয়ে দিয়ে তিয়াকে ফার্স্ট বক্স আনতে বলে তিয়া নিয়ে এসে কপালে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আতিয়া বলতে লাগলো, আম্মু, আব্বু কেমন আছে ভাই? আব্বু, আম্মু জানে তুই এখানে? না, আব্বু আম্মু জানে আমি কক্সবাজারে বন্ধুদের সাথে ট্যুরে গেছি। এটা কি করছিস? আব্বু আম্মু যদি জানে তাহলে অনেক রেগে যাবে। তারা মিথ্যা কথা একদম সহ্য করতে পারে না। কি করব, আমার রাগ হচ্ছিল। আব্বু আম্মু আমাকে কোনোদিন তোমার ব্যাপারে বলে নাই। তাই বলে তুই এমন করবি? আর আগে বলিস নাই তিয়াকে বিয়ে করেছিস? এটা জানলে আরও কষ্ট পাবে। এটা মেনে নিতে পারবে না। ওইটা নিয়ে একটু টেনশনে আছি। আব্বু আম্মু দেশে এসেছে, প্ল্যান বানাতে হবে। কি প্ল্যান বানাবি আবার? আমি বাসায় যাব, আব্বু আম্মুকে টিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলবো। আর বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তখন দেখবে তুমি এখানে। তখন কিছু বলতে পারবে না, আমার মন রক্ষার জন্য চুপচাপ মেনে নিবে। এই বিয়ে ও ভাঙতে পারবে না। আর তোমরা সামনাসামনি হইলে আমার বিশ্বাস আব্বু আম্মু নিজেদের ধরে রাখতে পারবে না। আর তুমি যে আমার বোন, এটা যে আমি জানি, আব্বু আম্মু বুঝতেও পারবে না। আয়নের প্ল্যান শুনে সবাই ভুরু কুচকে তাকালে। আয়নের মাথায় হালকা করে থাপ্পড় মেরে বলল, এই বয়সে তোর এত পাগনামি বুদ্ধি আসে কই থেকে? আম্মু, আমার মামা তো তাই এমন বুদ্ধি সব সময় ঘুরপাক খায়। ঠিক ভাগনা মামা দুইজনেই শয়তানের হাড্ডি। আতিয়ার কথা শুনে সবাই হেসে দিল। আয়াত লজ্জায় বলে ওঠে, ছি ছি, আমি মামাকে ভাইয়া বলে ফেলেছিলাম, কি একটা লজ্জা। আয়াতের কথা শুনে সবাই হেসে দিয়ে বলে, আতিয়া, আয়ানের বুদ্ধি কিন্তু খারাপ না, আসলে এটা ভালো হবে। আমি তো স্যার ম্যামকে চিনি, ওনারা মিথ্যা জিনিসটা খুব অপছন্দ করে। তার উপরে আয়ান তিয়াকে বিয়ে করে ফেলছে, বড় বোন ও যা করলো, ছোটো ভাইও সেম কাজ করছে। এইটা আরও বেশি কষ্ট পাবে। আর একবার এইসব জানাজানি হলে কি হবে? দেখো, তোমার ছেলে মিষ্টি ছেলে মেয়ে আছে, ওরা নানু নানু বলে বেশি ডাকলে এমনিতে গলে যাবে। আর আমাদের বাচ্চা কাচ্চা হইলে ওরা দাদু দাদু করলে এমনিতে মন গলে যাবে। আয়নের কথা শুনে তিয়া লজ্জা পেয়ে গেল। আতিয়া কান ধরে বলে, আমি তোর বড় বোন, লজ্জা শরম তো একটু পালিস। আচ্ছা। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। আয়ন আতিয়াকে নিয়ে রুমে গিয়ে সকল প্রমাণ নিয়ে বের হয়ে গেল 7 দিন পর। আয়ন 7 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নাই, কোথায় তুমি? আরে জানেমান, রেডি থাকো, আসছি। 7 দিন না খেয়ে রুমে পড়েছিলাম, তোমাকে খেয়ে একটু পেট ভরাবো। যা ফাজিল, আশেপাশে মানুষ আছে, মুখ সামলিয়ে কথা বলো। সরি, 5 মিনিট অপেক্ষা করে আসছি। বারবার কল দিও না, হিসু করার কথা বলে কল ধরতে এসেছি। আর শোনো, সবাইকে রেডি হইতে বলো। আর তুমি একটু পাত্রীপক্ষের মতো সেজে নিও, যাতে দেখে পছন্দ করে ফেলে। আর এমনিতে আমার বউ সুন্দর, তাও একটু শাড়ি পরে সেজে থাকো। পাম কম দাও, কিসে আসছো? গাড়িতে? আচ্ছা বাই। আয়ন কল কেটে দিয়ে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়ল। আয়ন ওর আম্মুর কাঁধে মাথা দিয়ে বলে, আম্মু, আমাকে কিন্তু কথা দিয়েছো, যদি কোনো মতে বিয়ে ভেঙে দাও তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। হয়েছে, বারবার এক কথা বলিস না। আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে যেতে লাগলো। 5 মিনিট ভিতরে তিয়াদের বাসার ভিতরে গাড়ি থামালে ড্রাইভার। আয়ন ওর আব্বু আম্মুকে নিয়ে নামলো। সদর দরজার সামনে গেলে আহিল দরজা খুলে দিল। 3 জন বাসার ভিতরে ঢুকলো। তেয়ার আব্বু আম্মু সালাম দিল। তেয়ার আম্মু বলে ওঠে, বসেন আয়ান, তুমিও বসো। আয়নের আম্মু আব্বু সালামের উত্তর নিয়ে 3 জন বসে পড়ল। তিয়াকে নিয়ে আসলে আয়নের আম্মু নিজের কাছে বসিয়ে দিয়ে ঘুমটা খুলে বলে, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে। আয়নের আম্মু তিয়াকে হারসেট দিলে আয়নের আব্বু দিল। আয়নের আব্বু বলে ওঠে, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। ওরা যেহেতু একে অপরকে ভালোবাসে, তাই আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা যদি চান তাহলে আমরা আংটি পরিয়ে যাব, ডেট ফেলে চলে যাব। হঠাৎ করে আশিক আতিয়া পাশে ঢুকলে দুজন ভয় পেয়ে গেল। আশিক বলে ওঠে, এই আজকে আসবে তোমাদের ভাই, তো কিছু জানালো না। এখন কি হবে? আমি তো প্রস্তুতি নিয়ে নেই। আমার বৌমা, আমার ছেলে এসেছে, আমার বৌমা যে সিদ্ধান্ত নিবে ওইটাই হবে।
তিয়ার সামনে গিয়ে সালাম দিলে আয়নের আব্বু আম্মু দাঁড়িয়ে গেল। আয়ন বলে ওঠে, কি হলো আম্মু আব্বু এভাবে দাঁড়িয়ে গেলে কেন? আয়নের কথা শুনে আয়নের আম্মু হাত ধরে বসার ইশারা করলো। দুজন বসে পড়ল। আমার ছেলে আপনার ননদকে ভালোবাসে, ওই আপনার ননদকে ছাড়া বাঁচবে না। এখন বাবা মা হিসেবে সন্তানকে তো মরে যেতে দেখতে পারি না। আপনার শাশুড়ি বলল আপনার কথাতেই এই ডেট দিবে। তো আপনি বলেন আমার ছেলেকে আপনাদের পছন্দ নাকি না? আম্মু! আতিয়ার ডাক শুনে আয়নের আম্মুর বুকের ভিতরে কেঁপে উঠল। আয়নের আম্মু মুখে হাসি রেখে বলে, সরি, বুঝতে পারলাম না। আব্বু আম্মু কি অভিনয় করা শুরু করেছো? আমি জানি উনি আমার আপু হয়। কিসের আপু? উনি আমার একমাত্র বড় বোন আর তাদের বাবা মা আপনারা। আমরা কারোর বাবা না, আমাদের তুমি একমাত্র সন্তান। আমাদের মেয়ে হইলে একবার হলেও আমাদের খোঁজ নিত, একবার হলেও ফিরে এসে মা বলে বাবা বলে ডাকতো। তোমার আমার মুখ দেখতে চাও না। তোমায় বলেছিলাম আমি তোমার সামনে গেলে তোমাদের মোড়া মুখ দেখতে হবে। মা বাবা রেগে একটাই কথা বলতে পারে, সেটাই ধরে 17 বছর একবারও দেখা করতে আসতে পারলে না। আয়নের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন ইশারা করলো জড়িয়ে ধরতে। তিয়া সোজা ওর আপু আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে। দুজনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আতিয়া কান্না করতে করতে বলে, তোমরা তো জানো আব্বু আম্মু আমার রাগ জিদ বেশি। তোমরা একবারও আমার খোঁজ খবর নাওনি। একবার গেছিলাম, তাও তোমার স্বামী আমাকে অপমান করেছিল, বলেছিল মোড়া মুখ দেখতে হবে। সেখানে আমি কিভাবে তোমাদেরকে মোড়া মুখ দেখাবো? আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আতিয়ার কথা শুনে আতিয়ার আব্বু আম্মু নিজেদের আর ধরে রাখতে না পেরে কান্না করতে লাগলো। আতিয়াকে জড়িয়ে ধরে তিনজন মিলে গেল। আয়ন বলে ওঠে, আম্মু মেয়েকে শুধু আদর করবে, ওইদিকে দেখো তোমাদের দুই বোন আর ভাই দাঁড়িয়ে আছে। আয়নের আব্বু আম্মুর কাছে ডাকলে আয়াত আহিল জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সবার সাথে মিল হয়ে গেলে আয়ন বলে ওঠে, আব্বু আম্মু তোমাদের একটা কথা বলতে চাই। রেগে যাবে জানি, বাট মিথ্যা বেশি দিন চাপিয়ে রাখতে পারি জানি না, জানো তো? কি কথা? আয়ন আস্তে আস্তে আতিয়ার পিছনে দাঁড়িয়ে বলে, প্রথম থেকে খুলে বলি। আয়ন প্রথম থেকে বিয়ের সব কিছু খুলে বলতে লাগলো। সব বলে আয়নের আব্বু আম্মু রেগে মারতে যাবে, সাথে সাথে আয়ন কান ধরে বলে, কান ধরছি আর জীবনেও তোমাকে না জানিয়ে কিছু করব না। প্রিয় মানুষ যদি জীবনে না থাকে সারা জীবন বৃথা যাবে। প্লিজ আম্মু ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম। আর এত কিছু করেছে, একবার তো তোর মামার সাথে কথা বলতে পারতি, ওই তো সব ব্যবস্থা করে দিত। আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে, এমন অবস্থা করতাম তোদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। সমস্যা নাই আম্মু, আয়ান মোটামুটি অনেক প্রমাণ দিয়েছিল। 2 দিন আগে ওদের জেলে দেয়া হয়েছে, সব প্রমাণ পাঠিয়েও দেয়া হয়েছে। আমাদের সব দলিল আমরা পেয়ে গেছি। কত বড় হয়ে গেছিস মা! শাশুড়ি আম্মু আব্বু আপনারা কি আমাকে বৌমা হিসেবে মেনে নেবেন না? বাচ্চাদের মতো করে বলে তাকালো। আয়নের আব্বু মুখ ফিক করে হেসে দিয়ে কাছে টেনে নিল। না, বৌমা হিসেবে মেনে নেই নাই। আমার মেয়েকে যেমন তোমার আব্বু আম্মু মেয়ের মতোই ভালোবেসে, তেমনি আমিও তোমাকে আমার মেয়ে হিসেবে এই বাড়ি থেকেই দিয়ে যাব। আয়নের আব্বু আম্মুর কথা শুনে দিয়া খুশি হয়ে জড়িয়ে ধরল। আয়ন বলে ওঠে, আপু কিছু খেতে দাও, 7 দিন ধরে কিছু খাই না, চিপস কোল্ড ড্রিঙ্কস ছাড়া। আয়নের কথা শুনে সবে চোখ বড় বড় করে তাকালো। আতিয়া বলে ওঠে, কি 7 দিন ধরে খাসনি মানে? না, খেয়ে থাক, বিয়ে দিব না জন্যই 7 দিন ধরে না খেয়ে রাগ করে ঘরবন্দি হয়ে আছিলি। এখনো মনে কর মেনে নিচ্ছি না, না খেয়ে কতদিন থাকতে পারোস দেখি। আয়নের দিকে সবে ভুরকুচকে তাকালে তিয়া বলে ওঠে, আপনারা গল্প করেন, আমি ওকে খাইয়ে দেই। আয়ান রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। আয়ন চলে গেল। তিয়া খাবার প্লেট নিয়ে রুমে চলে গেল। রুমে গেলে আয়ন টান দিয়ে নিজের কাছে টেনে নিল। এই ছাড়ো, খেয়ে নাও। আরে দেখ আমি তো খাবো তোমাকে। আয়নের কথা শুনে তিয়ার লজ্জায় মারতে যাবে। আয়ন সাথে সাথে প্লেট রেখে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তিয়া হেসে দিল। আয়নের সাথে পাল্টা আদর করতে ব্যস্ত হয়ে গেল।